সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স ইউনিভার্সিটিতে। আজকে আমাদের কোর্স কোড হচ্ছে IMX 502 এবং কোর্সের টপিক হচ্ছে প্রি এবং পোস্ট ব্রেকআউট এবং ফলস ব্রেক। সো ব্রেকআউট জিনিসটা কি? ব্রেকআউট কিন্তু আমাদের মার্কেটে ট্রেডিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, কারণ ব্রেকআউট দিয়ে মেনলি মার্কেটের প্রেশারটা শুরু হয়। ফর এক্সাম্পল, আমরা যখন একটা কারেক্টিভ মার্কেটিং স্ট্রাকচারের মধ্যে থাকি তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো ট্রেডিং অপরচুনিটি কিন্তু আমরা পাই না, বা আমরা যে লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি, ফর এক্সাম্পল কোনো একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের দিকে অথবা আমাদের 20 এর দিকে হোক, লাইক এনি কাইন্ড অফ টার্গেট যেটাতে মার্কেটের ফ্লোটা একদিকে হচ্ছে, এরকম যদি কোনো কিছু একটা চাই, এটার জন্য কিন্তু ব্রেকআউট দরকার। কারেক্টিভ মার্কেটে কোনো একটা ইম্পালসিভ ব্রেকআউটের ছাড়া কিন্তু আমরা কোনো একটা পর্যায়ে পৌঁছাতে পারি না। ফর এক্সাম্পল, ইউরো ইউএসডি গত 2015 থেকে অ্যাকচুয়ালি 2014 আমরা যখন ট্রেডিং এ ছিলাম তখন দেখতে পাই যে অনেক ভালো একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট ছিল, কিন্তু 2015 এর পর থেকে কিন্তু একটা অনেক বড় একটা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে ইউএসডি যাচ্ছে, যেটার রেঞ্জ হচ্ছে 1.05 থেকে মোস্টলি বিটুইন 1.16। সো এই 1100 বা 11,000 পিপস এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল যে মার্কেটটা আছে, মার্কেটটা কিন্তু এখনো ঘোরাঘুরি করছে। সো ইন দ্যাট কেস এটা কিন্তু এখনো ব্রেকআউটটি হয় না, যদি ওভারঅল লং টার্ম স্ট্রাকচারের দিকে যদি আমরা একটু খেয়াল করি। সো ব্রেকআউটটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইন্ট্রাডেতে হোক, মান্থলি হোক বা উইকলি হোক, ইভেন 4 আওয়ার 1 আওয়ার ব্রেকআউট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ ব্রেকআউট দিয়ে অ্যাকচুয়ালি প্রফিট টেকিং যে মেকানিজমটা আছে সেটা শেষ হয়ে অ্যাকচুয়ালি প্রফিট গেইনিং যে মেকানিজমটা আছে ওটা শুরু হয়। আমরা সবসময় জানি যে যখন একটা কারেক্টিভনেস হয় তখন কিন্তু মার্কেটে প্রফিট টেকিং হয়। ফর এক্সাম্পল, এতক্ষণ ধরে লাস্ট যে ব্রেকআউটটা হয়ে আসছে, ফর এক্সাম্পল ট্রেন্ডের দিকে একটা ট্রেড যাচ্ছে, সো এতক্ষণ যে প্রফিট গেইন করা হয়েছে ওইটাতে কিন্তু ক্যাশ আউট করাটা খুবই দরকার। ওই সময় কিন্তু আমাদের কারেক্টিভনেসটা আমরা দেখি মার্কেটের মধ্যে যে কারেকশনটা হয়, যে তখন অ্যাকচুয়ালি বায়ার এবং সেলাররা তাদের হাত বদল করে, বা যারা ক্লোজ করতে চায় ট্রেড তারা ওই সময়টাতে ক্লোজ করে। কারণ ফর এক্সাম্পল, আপনি যদি একটা ট্রেড দেখেন যে আপনি অলরেডি প্রফিট করছেন, কেন ওই ট্রেড থেকে বের হয়ে যাবেন আগে আগে? নর্মালি প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এটা করে না। প্রফেশনাল ট্রেডাররা তখনই ক্যাশ আউট করে যখন দেখে যে না, ঠিক আছে, এই প্রাইসটা ঠিক আছে, এই প্রাইসের মধ্যে এখন মার্কেটটা রেঞ্জ করার সম্ভাবনা আছে, ওই সময় মার্কেটের মধ্যে ওরা ক্যাশ আউট করার কথা চিন্তা করে। সো মেইনলি কারেকশনের পরে যে ইম্পালসিভ মুভটা হয়, দ্যাট ইজ মেইনলি দ্য ব্রেকআউট। সো এটা রিট্রেসমেন্টের পরে ব্রেকআউট হয়, কারেকশনের পরে ব্রেকআউট হয়। দ্য থিং ইজ দ্যাট ওয়েন দ্য মার্কেট ইজ গোয়িং টুয়ার্ডস আ সার্টেন ডিরেকশন অফ ডেস্টিনেশন আফটার আ কারেক্টিভ পিরিয়ড, একটা কারেক্টিভ পিরিয়ডের পর যখন মার্কেট একটা ডেস্টিনেশনের দিকে অনেক দ্রুত গতিতে, অনেক প্রেশারাইজড ওয়েতে যখন আগায়, ওইটাকে আমরা মেনলি ব্রেকআউট বলি। এবং ব্রেকআউটের কোয়ালিটি আন্ডারস্ট্যান্ড করা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং ব্রেকআউটের আগে এবং ব্রেকআউটের পরে কিভাবে আমরা ট্রেডটা করব, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি আপনি ট্রেডিং এ সাকসেসফুল হতে চান। ঠিক আছে? এবং কোন লেভেল যদি একবার দুইবার, মেনলি দুইবারের বেশি যদি টাচ করে, তাহলে এটা মেনলি একটা বলা যায় যে ওই লেভেলটা যদি ব্রেকআউট হয় কোনো সময়ের পরে, তাহলে কিন্তু অনেক ভালো কিছু আমরা প্রফিট একটা গেইন করতে পারবো। কিন্তু ব্রেকআউট হলে এমন না যে এখন একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়ে গেছে একটা রেঞ্জের উপর থেকে, বা একটা কারেক্টিভ যে এরিয়াটা ছিল এরিয়া থেকে সাথে সাথে ব্রেক করলো এবং ক্যান্ডেলটা অলরেডি রানিং, ওই সময় কিন্তু আমরা ট্রেডটা নিয়ে ফেলবো না। এই সময় কিন্তু ফলস ব্রেক বা ফেক আউট গুলো হয়, এবং সাথে সাথে ব্রেকআউটের সাথে সাথে যে ট্রেড নিলে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। তো অ্যাকচুয়ালি ব্রেকআউট নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটা ইটস গোয়িং টু বি মাস্টার লেসন, এবং এই লেসনটা যারা ভালো মতো বুঝতে পারবে, অ্যাকচুয়ালি আপনারা জানি এখন পর্যন্ত যারা অলরেডি ভিডিওগুলো দেখে আসছেন এবং ভালো মতো বুঝতে পেরেছেন, অলরেডি দে আর গেটিং হিউজ অ্যামাউন্ট অফ সাকসেস, এন্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। এবং আমার খুব ভালো লাগে যখন আপনারা এত ভালো একটা প্রফিটের কথা আমার সাথে আবার যখন শেয়ার করেন। বাট প্রফিটটাকে আরো কিভাবে এক্সটেন্ড করা যায়, ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ব্রেকআউটের ভিডিওটা। এবং আপনাদের মনে অবশ্যই এতক্ষণ পর্যন্ত যদি আপনারা শুধু এমএফএক্স এর উপরে বেস করে কাজ করে থাকেন, অবশ্যই ব্রেকআউট নিয়ে আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকার কথা, এবং এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে? সো আমরা এখনই আমাদের ব্রেকআউটের নেক্সট স্লাইডে যাই। সো ব্রেকআউটের কজেস গুলো কি কি? মেইনলি ব্রেকআউট একটা কারেকশন পিরিয়ডের পরে মেইনলি ব্রেকআউট হয়, এবং
আমাদের চার্ট রিডিং অনুযায়ী যেটা একটু আগে বললাম যে যখন মার্কেটে প্রফিট টেকিং হয়, লাইক অনেকক্ষণ ধরে প্রফিট করার পর যখন মার্কেটে বা ট্রেডাররা চিন্তা করে বা ইনস্টিটিউশনাল ট্রেডাররা চিন্তা করে যে এখন আমরা প্রফিট নেওয়ার ঠিক সময়, তখন দেখবেন মার্কেটের কারেকশন শুরু হয়ে যায় আফটার আ লং প্রফিট গেইনিং। তারপর হয় প্রফিট টেকিং, প্রফিট টেকিং এর সময় কারেকশন হয়। আবার যদি ফর এক্সাম্পল ট্রেন্ডি প্লেয়াররা যদি চিন্তা করে যে না আমাদের আরো প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা আছে, তখন আবার তারা পজিশন গেইন করে এবং আবার তারা প্রফিট গেইন করা শুরু করে। তাহলে তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে ট্রেন্ডটা কন্টিনিউ করছে। আর যদি আপনি দেখেন এমন মার্কেটের মধ্যে যে ট্রেন্ড অলরেডি কাউন্টার হয়ে গেছে আফটার কালেকটিভ পিরিয়ড, তার মানে হচ্ছে ট্রেন্ডি প্লেয়াররা তাদের হাত বদল করে অলরেডি টাকা পয়সা যা আছে সবকিছু তারা প্রফিট টেক করে ফেলেছে, এবং যারা এগেইনস্ট পার্টি আছে ওরা যখন মার্কেট থেকে সরে গেছে, তার মানে এগেইনস্ট পার্টিরা এখন মার্কেটের মধ্যে স্ট্রেংথ হয়ে গেছে। সো ওদের স্ট্রেংথেনের জন্য অ্যাকচুয়ালি মার্কেটটা আবার কাউন্টারে চলে যায়। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, কজ এটা কাউন্টার ট্রেডিং এর মধ্যে পড়ে। বাট আই থিঙ্ক ইউ শুড হ্যাভ দিস নলেজ এস ওয়েল। যদি এটা এর আগের ভিডিওস গুলোতে কিছু হিন্টস দেওয়া ছিল এই ব্যাপারে। ওকে, সো ব্রেকআউট এর কজ মেইনলি হয় ফান্ডামেন্টাল, টেকনিক্যালের তুলনায়। তবুও আমরা চেষ্টা করব যে টেকনিক্যাল দিয়ে কিভাবে ব্রেকআউটের আগে আমরা বুঝতে পারবো। লাইক আমার এমন অনেক ট্রেডিং হিস্ট্রি আছে, যেমন দেখা গেল যে এফওএমসি আছে বা এনএফপি আছে, মার্কেট এখনো কারেকশনের মধ্যে আছে, বাট আমি এনএফপি এর 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে, অবভিয়াসলি লাস্ট ভিডিওটা আপনারা দেখেছেন যেটাতে অলরেডি আমি কথা বলেছি অ্যাবাউট টেকিং ট্রেডস বিফোর নিউজ এন্ড আফটার নিউজ। সো ওই টেকনিকগুলো অবশ্যই আপনারা এখন পর্যন্ত হয়তো জানেন। সো এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি যে এই কারেক্টিভনেস এর ভিতরে যে একটা ক্লু পাওয়া যায় ব্রেকআউট হওয়ার আগে, এটা নিউজের আগে হোক বা নিউজের পরে হোক, একটা অ্যাকচুয়ালি ক্লু পাওয়া যায়। সো এই ক্লু গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। যদি এবার ব্রেকআউট মেইনলি ফান্ডামেন্টাল দিক দিয়ে হয়, কারণ কোনো একটা নিউজ হয়েছে বা কোনো একটা ইভেন্ট, কোনো একটা খারাপ নিউজ, কোনো একটা খারাপ অ্যাকচুয়াল ফিগার যদি আমরা দেখি, তখন অ্যাকচুয়ালি ব্রেকআউটের একটা ছন্দপতন হয় বা এই জিনিসটা আসে। বাট নর্মালি এটা কিন্তু টেকনিক্যাল দিয়ে অ্যাকচুয়ালি সবকিছু বোঝায়। আচ্ছা, আমি একটা কথা বলি, অনেকে হয়তো বলতে পারে যে আমরা তো টেকনিক্যাল নিয়ে বেশি বদার্ড, ওয়াই ইউ আর নট টকিং অ্যাবাউট ফান্ডামেন্টালস। অবভিয়াসলি উই আর ফান্ডামেন্টালস নিয়ে আমরা বদার্ড, কারণ ফান্ডামেন্টালের জন্য মার্কেটে ভলাটিলিটিটা হয়, এবং ভলাটিলিটি হলে কিন্তু আমাদের জন্য যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যদি স্টপ লস নন ভলাটাইল পিরিয়ডে যদি আমরা 50 পিপস দেই, ভলাটাইল পিরিয়ডে আমাদেরকে মিনিমাম 80 থেকে 100 পিপস দিতে হবে। কেন? মার্কেটের কারেক্টিভনেস এবং মার্কেটের যে ফলস স্পাইক গুলো আছে এগুলোর থেকে আমাদের স্টপ লসটাকে বাঁচানোর জন্য, এবং প্লেসিং আ স্টপ লস ইন আ ভেরি গুড এরিয়া ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই ফান্ডামেন্টালের জ্ঞানটা আমাদের এই জন্যই দরকার যেন আমরা টেকনিক্যালটা ভালো মতো করতে পারি, কিন্তু ফান্ডামেন্টালে ওই জ্ঞানটা দরকার নেই যে না আজকে বারাক ওবামা, সরি এখন তো ট্রাম্প চলে আসছে, আজকে ট্রাম্প এটা বলছে, এই জন্য আজকে ট্রাম্পের হাতে পাওয়ার যাচ্ছে, বা ট্রাম্প আজকে এই জিনিসটা চিন্তা করছে, অথবা ইসিবির প্রেসিডেন্ট ড্রাগি কিছু একটা বলছে, ও কি বলতেছে ওইটা আমরা এখন ব্লুমবার্গ বা রিউটার্স এর মধ্যে আমরা এখন একদম ওদের যতগুলো আর্টিকেলস আছে এই ব্যাপারে সবগুলো পড়ে ফেললাম, তাতে আমি ট্রেডিং প্রফিট হবে। দ্যাটস নট দ্য কেস এট অল। বিলিভ মি, আমি সব জিনিসগুলো ট্রাই করেছি এন্ড ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ যারা আর্টিকেল লিখতেছে তারাও জানে না অ্যাকচুয়ালি মার্কেট কোথায় যাবে। আমরা যতজন ট্রেডার আছি, আমরা যত ইনস্টিটিউশনাল পিপল আছি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রবাবিলিটিটা বের করা, যে ট্রেডিং এর মধ্যে যে প্রবাবিলিটিটা আছে, যে দেয়ার আর 80 to 90% চান্স দ্যাট দ্য মার্কেট উইল গো দিস ওয়ে, যে মার্কেট এদিকে যাবে, 80 to 90% চান্স আছে। বাট আমরা কোনো সময় বলি না, স্পেশালি আমি কোনো সময় বলি না আই নো 100% মার্কেট আমার কথা মতো চলে। নট লাইক দ্যাট। If someone says like these things, he is a fraud, nothing else. Okay? So, ফান্ডামেন্টাল অবশ্যই আমাদের জানার দরকার আছে, বাট ফান্ডামেন্টালের টাইমিং গুলো জানার দরকার আছে, এবং কোন ফান্ডামেন্টালের ইম্প্যাক্ট এবং কোন ফান্ডামেন্টালের সময় ভলাটিলিটি বেড়ে যায়, ওই ফান্ডামেন্টাল গুলো আমরা জাস্ট একটু নোট করে রাখলে বেটার। ঠিক আছে? তাতে আমাদের স্টপ লস প্লেসমেন্ট আমরা একটু দূরে বা কাছে দিতে পারি। আর টেকনিক্যাল চার্ট রিডিং দিয়ে অ্যাকচুয়ালি 80 to 90% অফ দ্য টাইম আমরা ব্রেকআউটকে প্রিডিক্ট করতে পারি, এবং এই ব্রেকআউটকে প্রিডিক্ট করার যে স্পেশালিটিটা, এটার জন্য একটা জিনিস খুব বেশি দরকার, আর সেটা হচ্ছে, ইয়েস ইউ গেসড ইট রাইট, কনটেক্সট। এভরিথিং এমএফএক্স সেন্টারের যে পিলার আছে, পিলার মানে হচ্ছে কনটেক্সট, এবং এমএফএক্স ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কনটেক্সট। এবং ব্রেকআউট বোঝার জন্য আপনার যেটা লাগবে
সেটা হচ্ছে কনটেক্সট, নাথিং এলস। সো কনটেক্সট বলতে আমরা কি বুঝি? কনটেক্সটের 4টা মেইন পিলার: ইম্পালসিভ, কারেক্টিভ, ভলাটিলিটি, নন ভলাটিলিটি, এবং 5 নম্বর পিলার, এটা আমি পিলার হিসেবে আপনাদের সাথে শেয়ার করি, দ্যাট ইজ অলসো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলস অর লেভেলস। ঠিক আছে, যদি বল 4টাই মেইন পিলার, বাট লেভেলসটাকে কিন্তু আন্ডারস্টিমেট করা যাবে না। এই 4টার সাথে লেভেলের যদি আপনি একটা সমন্বয় করেন, অ্যাকচুয়ালি লেভেলের উপরে, তার জন্য এত বড় একটা ভিডিও আমি অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে বলেছিলাম, কারণ লেভেলটা বোঝাটা আমার যতটুকু ইজি, কনটেক্সটটা বোঝাটা ততটুকু টাফ, এবং কনটেক্সটটাকে প্র্যাকটিস করাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, কারণ লেভেলস আপনারা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ করার পর অ্যাকচুয়ালি লেভেলস এর উপর একটা ভালো আইডিয়া চলে আসে। আপনারা অনেক স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমাকে দেখায় যে মানে পার্সোনাল চ্যাটে, স্কাইপে, ফেসবুকে অনেক সময় আমাকে স্ক্রিনশট দেয় যে আমার লেভেল আঁকাটা ঠিক হয়েছে কিনা। দ্যাটস গুড। লেভেল আঁকাটা ইটস নট ভেরি হার্ড, বিকজ আপনি যদি প্রপার গাইডলাইন পান, অ্যাকচুয়ালি ইন দ্য ওয়ার্ল্ড কোনো কিছুই হার্ড না বা টাফ না, আপনার যদি প্রপার গাইডলাইনটা থাকে, ইটস নাথিং টাফ। ফর এক্সাম্পল, আমরা ছোটবেলা থেকে যদি আমরা এরকম একটা জিনিস হতো যে আমাদেরকে সরিয় সারেয়া অথবা ABCD কিভাবে লিখতো, এটা যদি আমাদেরকে দেখানো না হতো বা উল্টাপাল্টা ভাবে দেখানো হতো, তাহলে কিন্তু আমরা ওই জিনিসটাকে সারা জীবনে টাফ মনে করতাম। বাট আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, স্কুল কলেজে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো এইভাবে এইভাবে করা যেতে পারে, এইভাবে করলে এই জিনিসগুলো ভালো হয়। এরপরে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে আমরা জিনিসটা গাইডলাইন পাওয়ার পর আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক না? তো একই রকম ভাবে আপনাদের যে MFX ইউনিভার্সিটির গাইডলাইন, প্লিজ মেক শিওর দ্যাট এই গাইডলাইনের বাইরে যেন আপনারা না যান, ইফ ইউ ওয়ান্ট আ কনসিস্টেন্ট সাকসেস ইন ট্রেডিং। কজ আপনারা যদি যত বেশি ঘোরাঘুরি করবেন, যত বেশি অন্যান্য এলিমেন্ট, দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়ে টু ট্রেড ইন ফরেক্স, বাট হোয়াট উই আর টিচিং সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, এবং যেটা প্রফেশনালরা ইউজ করে। অবভিয়াসলি আপনারা যারা অলরেডি এতদিন পর্যন্ত আমাদের MFX ইউনিভার্সিটির সাথে আছেন এবং প্র্যাকটিস করে যাচ্ছেন এন্ড গেইনিং প্রফিট, আপনারা এতদিন ধরে এই জিনিসটা বুঝে গেছেন যে হোয়াট MFX ইউনিভার্সিটি ইজ এন্ড হোয়াট MFX ইউনিভার্সিটি ইজ ডেলিভারিং টু ইউ। ওকে, সো আমরা এখন প্রথমে কথা বলবো প্রি ব্রেকআউট নিয়ে, মানে ব্রেকআউট হওয়ার আগে আমরা কিভাবে ব্রেকআউটটাকে প্রিডিক্ট করতে পারি। সো যে রকম ব্রেকআউট হোক, একটা প্রেশারাইজড ব্রেকআউট হোক, একটা নন প্রেশারাইজড ব্রেকআউট হোক, যেমনই ব্রেকআউট হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট ব্রেকআউটের আগে উই শুড হ্যাভ আ কারেকশন, রেঞ্জ অথবা কনসলিডেশন। তিনোটা একই কথা, জাস্ট সিনোনিম বললাম, ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। বাট যে জিনিসটা হচ্ছে কারেকশনটা অ্যাকচুয়ালি লাইক কারেক্টিভ, ইম্পালসিভ, আমরা যেটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি ওখানে রেঞ্জ বা কনসলিডেশন বা রেঞ্জ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল বলা হয় না। কজ আপনি যদি একটা কোনো একটা ওয়াল স্ট্রিটের ট্রেডারের সাথে কথা বলেন, ইফ ইউ টেল হিম লাইক দ্যাট দ্য মার্কেট ইজ ইন আ রেঞ্জ, তাহলে দেখবেন যে ওরা আপনার সাথে যেভাবে কথা বলতেছিল ফার্স্ট টাইম, দে উইল নট বি টকিং টু ইউ লাইক দ্যাট। বাট আপনি যদি বলেন মার্কেট ইজ বিং কারেক্টিং বিটুইন দিস এন্ড দিস এরিয়াস, দেন দেখবেন দে উইল অলসো কন্ট্রিবিউট উইথ ইউ, মানে আপনার সাথে আরো কথা বলবে। না, ঠিক আছে, এখন ইম্পালসিভ, কারেক্টিভ, যখন আপনি সব ওয়ার্ড গুলো ইউজ করবেন, দেন ইউ সি হিজ রেসপন্স। ঠিক আছে, এরকম অনেক ওয়ার্ল্ড ক্লাস ট্রেডার অ্যাকচুয়ালি ফেসবুকে তাদের অ্যাকাউন্ট আছে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন, নো প্রবলেম এট অল। সো তাদের সাথে যখন কথা বলবেন, ইউ ক্যান লাইক টার্মস গুলো আপনি যখন বলবেন, জাস্ট সি দিয়ার রিয়াকশন, দ্যাট ইজ দ্য থিং। সেটাই হচ্ছে MFX, যে প্রফেশনালিজম আপনাদের কাছে তুলে ধরছি। এবং আরেকটা জিনিস হচ্ছে কারেকশনকে রিট্রেসমেন্টের সাথে আপনারা মিক্স করবেন, এটা কিন্তু নোট করবেন যে কারেকশনকে রিট্রেসমেন্টের সাথে মিক্স করবেন না। কারেকশন মেইনলি হয় ইন আ হরিজন্টাল এরিয়া, বাট রিট্রেসমেন্টটা অনেকটা ডায়াগোনাল হয়। কারেকশনটা আমরা যেমন দেখি, ফর এক্সাম্পল, ইটস লাইক আ হরিজন্টাল রেক্টেঙ্গুলার বক্স এর মধ্যে, বাট রিট্রেসমেন্টটা অনেক সময় হয় কি, যে আমরা বাই একটা ট্রেন্ডে আছি, রিট্রেসমেন্ট হবে একটু ডাউনওয়ার্ডস, লাইক ডায়াগোনাল হবে, বা আমরা একটা সেলের মধ্যে আছি, রিট্রেসমেন্ট একটু ডায়াগোনাল হবে, একটু আপের দিকে যাবে, দেন আবার ট্রেন্ড কন্টিনিউ করবে। ঠিক আছে, সো এটা নিয়ে অনেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করে, অনেক রকম স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমি হ্যান্ডেল করতে হয়। সো এই জিনিসটা আমি এখানের মধ্যে উল্লেখ করে দিলাম যে কারেকশনকে রিট্রেসমেন্টের সাথে কোনো সময় মিক্স করবেন না, কজ রিট্রেসমেন্টের পরে ব্রেকআউট হয় না, রিট্রেসমেন্টের পরে ব্রেকআউট হয়, বাট দ্যাট ইজ নট কল্ড আ প্রি ব্রেকআউট, ইট ইজ কল্ড আ ট্রেন্ড কন্টিনিউয়েশন। ঠিক আছে, রিট্রেসমেন্টের পর যেটা হয় ওটা ট্রেন্ড কন্টিনিউয়েশন, ওটা প্রি ব্রেকআউটের আন্ডারে পড়ে না। সবসময় মাথায় রাখবেন, ব্রেকআউট তখনই হবে যখন একটা কারেকশন পিরিয়ড হচ্ছে। রিট্রেসমেন্ট কিন্তু হয় খুবই স্মল টাইম ফ্রেম নিয়ে, ঠিক আছে, বা স্মল রেঞ্জ বা শর্টার পিরিয়ডের জন্য, এবং ওইটা আবার ট্রেন্ডের দিকে দৌড়তে। কিন্তু কারেকশন কিন্তু অনেক
অনেকগুলো ক্যান্ডেল মিলে এবং একটা লং পিরিয়ড অফ টাইম একটা রেঞ্জের মধ্যে থেকে কারেকশনটা হয়। সো কারেকশন এবং রিট্রেসমেন্টের ডিফারেন্সটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি এখানে ইনক্লুড করে দিলাম বিকজ ইট ইজ লাইক নার্সারি কেজি টাইপ অফ থিং ফর দ্য ট্রেডিং। বাট কিছু কিছু ছোটখাটো জিনিসে কিন্তু আমাদের কিছু কিছু ভুল থাকার কারণে আমাদের প্রপার নলেজটা অ্যাকচুয়ালি আমাদের ইউটিলাইজ হয় না। তো এই জন্য এই জিনিসটাতে আমি অ্যাকচুয়ালি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সো কারেকশন এবং রিট্রেসমেন্টের আমরা একটা এক্সকিউজ মি ওকে, কারেকশন এবং রিট্রেসমেন্টে আমরা কিছু ইলাস্ট্রেশন দেখি। সো এখানে বলতে হবে যে কোনটা কারেকশন কোনটা রিট্রেসমেন্ট। যদি এখানে লেখা আছে যে আমরা একটা বুল ট্রেন্ড দেখলাম, এখানে দেখতে পাচ্ছি ট্রেন্ডের দিকে যাচ্ছে, আবার কারেক্ট রিট্রেস করছে, আবার ট্রেন্ডের দিকে যাচ্ছে, রিট্রেস করছে, এই ট্রেন্ডের দিকে যাচ্ছে, কাউন্টার হয়ে গেল, কাউন্টার ইম্পালসিভ। এরপরে এই জিনিসগুলো যেটা একটু অপোজিট সাইডে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিট্রেসমেন্ট। বাট অল্টারনেটিভলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডের দিকে যাচ্ছে ঠিক কথা, বাট একটু কিছু দূর অপোজিট সাইডে গিয়ে এরপরে নামছে, অপোজিট সাইডে গিয়ে এরপরে ট্রেন্ডের দিকে যাচ্ছে। ওকে, এক্সকিউজ মি ফর দ্যাট। ওকে, সো যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে রিট্রেসমেন্টে ট্রেন্ডের দিকে থাকা সত্ত্বেও কিছু অপোজিট সাইডে গিয়ে যেটা আবার ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো অপোজিট সাইডে যাওয়াটাই মেনলি রিট্রেসমেন্ট। বাট কারেকশনের যে পিরিয়ডটা সেটা এখানে দেখা যাচ্ছে যে অলরেডি মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। ইটস অবভিয়াসলি আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কোন চার্ট, ইটস ইউরো ইউএসডি। সো ইউএসডি কিন্তু অনেকদিন ধরে এই কারেকশন পিরিয়ডটার মধ্যে আছে, যেটার ব্যাপারে একটু আগে জাস্ট বললাম। সো এটা কিন্তু একটা কারেকশন পিরিয়ড এবং এটা একটা রেঞ্জ বাউন্ডারির মধ্যে আছে। এটা কিন্তু কোনো একটা রেঞ্জ বাউন্ডারির মধ্যে নেই, ইটস জাস্ট গোয়িং অপোজিট টু দ্য ট্রেন্ড এন্ড জাস্ট কন্টিনিউইং টুয়ার্ডস দ্য ট্রেন্ড। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো এই ডিফারেন্সটা যদি আপনারা বুঝতে পারেন ইটস ভেরি গুড, কজ ব্রেকআউট, প্রথমে ব্রেকআউট বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে যে কারেকশন কোনটা আর রিট্রেসমেন্ট কোনটা। ওকে, তো যাদের অলরেডি এই জিনিসটা ক্লিয়ার তারা একটু ঝালাই করে নেন, আর যাদের ক্লিয়ার না আই হোপ এখন আমার এই এক্সপ্লেনেশনের পর আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রি ব্রেকআউট। ওকে, জাস্ট উই আর গেটিং ডিপার এন্ড ডিপার। যখন একটা মার্কেট কারেক্ট করে, যখন একটা মার্কেট কারেকশনে চলছে, এটার একটা সার্টেন লিমিট আছে যে এর আগে কিন্তু মার্কেটে ব্রেকআউট হবে না। সো এভরিথিং হ্যাজ আ লিমিট, এবং ওই লিমিট পর্যন্ত ওই কারেক্টিভ এরিয়ার মধ্যে মার্কেটটা থাকবে, এবং যখন ব্রেকআউট হবে তখন কিন্তু কিছু একটা হিন্টস কিন্তু সে রেখে যায়, যে কিছু একটা ক্লুজ রাখে। ফর এন এক্সাম্পল, যখন একটা লেটস টক সামথিং ফানি আউট অফ দ্য কনটেক্সট, যেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ক্রিমিনাল কেস বা এরকম রিলেটেড কোনো একটা স্টোরি বা কোনো একটা মুভি দেখি, দেখা যায় যে ক্রিমিনালরা কিন্তু মার্ডার করে যাওয়ার আগে কিন্তু কিছু ক্লুজ অলরেডি কিন্তু থেকে যায়, এটা ক্লুজটা রেখে যায়, ঠিক আছে, পুলিশদের জন্য। সো এরকম যে আপনার মার্কেট যখন একটা কারেকশনের থেকে ব্রেকআউট হয় তখনই কিন্তু জেলব্রেক সিস্টেম টাইপের বা মার্ডার কেস সিস্টেম টাইপেরই কিছু ক্লুজ কিন্তু রেখে যায় যে ব্রেকআউট এইদিকেই হবে। লাইক চোরে দেখাই যায় যে আসলে আমি জানলা দিয়ে আসছিলাম এবং এই জানলা দিয়ে বের হয়েছি, জানলাটা খোলা রেখে যায়, সে আর বন্ধ করে না, তার দরকার পড়ে না। সো এরকম একটা জিনিস যে ব্রেকআউট কোন দিকে হবে ওই জিনিসটা মার্কেটে একটা ক্লু রেখে দেয়, এবং এই ক্লুটা আইডেন্টিফাই করেছি খুব কষ্টে আপনাদের জন্য, এবং ইট টুক আ লট অফ বুকস ফর মি, এবং পুরো ব্রেকআউট কারেকশন স্ট্রাকচার এন্ড ব্রেকআউট স্ট্রাকচার অনেকগুলো ট্রেডারকে আমি এখানে থ্যাঙ্কস বলতে চাই, কজ দে আর ভেরি গুড ট্রেডার্স। লাইক এখানে ফ্র্যাঙ্ক বান আছে, দে আর লটস অফ ওয়াল স্ট্রিট ট্রেডার্স অ্যান্ড প্রফেশনাল স্টক ট্রেডার্স। তাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস জাস্টিফাই করে আজকে অ্যাকচুয়ালি আপনাদের সামনে প্রি ব্রেকআউটের জিনিসটা আনলাম। সো এবং কনটেক্সটের সাথে রিলেট করে অফকোর্স। সো এই জিনিসটা ইটস ভেরি মাচ ইজি, অত বেশি ভয় পাওয়ার দরকার নাই, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। ওকে, সো মোস্টলি যদি মার্কেট কোনো একটা ভালো ট্রেন্ডি এনভায়রনমেন্টে থাকে, ফর এক্সাম্পল ইউএসডি 2014 থেকে দেখা যাচ্ছিল যে খুব ভালো সেল একটা এনভায়রনমেন্টে ছিল বা সেল ট্রেন্ডে ছিল, এখন 2015 থেকে 16 পর্যন্ত দেখা যাচ্ছে একটা কারেকশন আছে। সো দেয়ার আর অ্যাবাউট 85% চান্স যে ইউএসডি নিচের দিকে ব্রেক করবে, এবং 15% চান্স যে ইউএসডি উপরের দিকে ব্রেক করবে, ঠিক আছে। সো এই জন্যই যে ব্রেকআউটের জন্য অবশ্যই আমাদের কারেকশন পিরিয়ড একটা দরকার, বাট ব্রেকআউটের আগে যে ট্রেন্ডি এনভায়রনমেন্টটা থাকে ওই ট্রেন্ডের দিকে ব্রেকআউট করার পসিবিলিটি দেয়ার আর 85%। কজ একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি একটু আগে বললাম, মানুষ যে জিনিসটার থেকে একবার মধু পায়
ওই জিনিসটার থেকে মধু পেতে চায়, ঠিক আছে? তো ইন দ্যাট কেস কেউ যদি একবার সেল করে করে তারা অনেক বেশি প্রফিট নেওয়ার পর কারেকশন করার সময় তারা প্রফিট যখন টেক করে, তারা আবার চায় যে একই দিক দিয়ে তারা যেন আবার প্রফিট গেইন করতে পারে, ঠিক আছে? প্রফিট গেইনিং এবং প্রফিট টেকিং, গেইনিং মানে হচ্ছে যে আমি এখনো পাচ্ছি প্রফিটটা, বাট আমি এখনো পকেটে টাকাটা ঢুকাই না, এবং প্রফিট টেকিং মানে আমরা পকেটে টাকাটা ঢুকাচ্ছি, ওই সময় কারেকশনটা হয়। কারণ কারো যদি এতক্ষণ পর্যন্ত একটু কনফিউশন থাকে, জাস্ট দূর করার জন্য জিনিসটা বললাম। সো এখানে মেন যে জিনিসটা হচ্ছে ট্রেন্ডের দিকে 85% ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে আফটার কারেকশন পিরিয়ড, আর 15% টু ব্রেক আর কাউন্টার। কারেকশন মানে ওভারঅল ভলাটিলিটি শুরু হয়ে যায়, এবং ভলাটিলিটির মধ্যে একটা কাউন্টারের একটা ভালো একটা পজিশন থাকে। আমি এখানে 85% এই জন্যই বললাম দেয়ার আর স্লাইট হায়ার চান্স টু বি আ কাউন্টার অ্যাটাক। ওকে, সো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি একটা সেল ট্রেন্ডের একটা চার্ট, অলরেডি সেলের দিকে আসছে, এবং একটা আমরা কারেকশন দেখতে পাচ্ছি এখানে। ইটস নট আ রিট্রেসমেন্ট যে অপোজিট সাইডে চলে গেছে, এটা অলরেডি একটা কারেকশনের মধ্যে ঢুকে গেছে। কারেকশনের পর ব্রেকআউট হলো, ব্রেকআউটের পর রিট্রেস হলো, এরপর আবার ট্রেন্ডে চলে গেল। দেখেন এখানের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে কারেকশন এবং রিট্রেসমেন্টের যে ডিফারেন্সটা, কারেকশন রিট্রেসমেন্ট, কারেকশন রিট্রেসমেন্ট, ট্রেন্ডি এনভায়রনমেন্ট। ওকে, এখন আমি একটা জিনিস বুঝাই দিই। কেউ যদি বলে যে কারেকশন হলো ভালো কথা, রিট্রেসমেন্ট হচ্ছে, এটা যে রিট্রেসমেন্ট বাট এটা যে কাউন্টার ইম্পালসিভ না, হাউ ক্যান আই নো দ্যাট? এই কোয়েশ্চেনটা সবার মনে আসতে পারে, এবং হয়তো অনেকের মনে এখনো পর্যন্ত আসছে। যে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন ট্রেডিং শিখছিলাম বা আমি যখন এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করছিলাম, তখন অ্যাকচুয়ালি আমার মনে একই কোয়েশ্চেনটা আসছে। আই থিঙ্ক ইউ উইল বি অলসো দ্য সেম, ইউ উইল বি গোয়িং অ্যাট দ্য সেম পাথ। সো যে জিনিসটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসটাকে রিট্রেসমেন্ট বলবো যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস হাই যে সুইং গুলো আছে এই সুইংটাকে টেক আউট না করে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রিট্রেসমেন্ট বলবো। যখন দেখবো যে প্রিভিয়াস সুইংটাকে টেক আউট করে ফেলেছে, তখন আমরা জিনিসটাকে বুঝবো না, ইট ইজ আ কাউন্টার ট্রেন্ড মুভ, কাউন্টার ইম্পালসিভ মুভ হুইচ ইজ গোয়িং টু চেঞ্জ দ্য ট্রেন্ড, ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। বাট যতক্ষণ পর্যন্ত লাস্ট সুইং এর ভিতরে আছে জিনিসটা, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো যে এখন এটা রিট্রেসমেন্ট হচ্ছে। আমরা এখান থেকেই কোনো একটা প্রাইস অ্যাকশন উইপন, আমরা 20 EMA সাপোর্ট বা রেজিস্ট্যান্স, অথবা আমরা এখান থেকে কোনো একটা কনটেক্সচুয়াল কোনো একটা রিডিং থেকে আমরা আবার মার্কেটে ট্রেন্ডের দিকে ঢোকার চেষ্টা করবো, আদার দেন যতক্ষণ পর্যন্ত না সুইং লেভেলটাকে টেক আউট করে মার্কেট। ওকে, সো প্রি ব্রেকআউট আন্ডারস্ট্যান্ড করার জন্য অবভিয়াসলি আমাদের যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি ট্রেন্ডটা নন ভলাটাইল থাকে ব্রেকআউটের আগে, তাহলে এটার অ্যাবাউট 90 to 95% চান্স আছে যে মার্কেটটাকে যে লেভেলটা আছে লেভেলটাকে ব্রেক করা এবং মার্কেটে একটা অনেক বড় একটা ইম্পালসিভ প্রেসার আনা। আর অন্যদিকে যদি ব্রেকআউটের আগে আমরা দেখি যে প্রি ব্রেকআউট যেটা মুভ হচ্ছে, ওই মুভটা যদি ভলাটাইল থাকে, তাহলে এটার অ্যাবাউট 90 to 95% চান্স থাকে যে লেভেলটাকে এটা ব্রেকআউট করার সম্ভাবনা ছিল, ওই ব্রেকআউট লেভেল থেকে সে বাউন্স করবে। একটু কনফিউজড, আমি আবার বলছি, বাট উইথ এন ইলাস্ট্রেশন ফার্দার ব্যাক। ওকে, সো ফর এন এক্সাম্পল এখানে আমরা জিনিসটা বলি, এই জিনিসটা যদি একটা ডেইলি ক্যান্ডেলের মধ্যে আছে, এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যখনই এই লাস্ট ক্যান্ডেলটা আমরা জাস্ট যদি একটু দেখি, এটা কিন্তু অনেক একটা প্রেশারাইজ ক্যান্ডেল, নট লাইক দিস ওয়ান। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদিও এটা ইম্পালসিভ হয়ে গেছে, এরপরে কিন্তু একটা কারেক্টিভ ক্যান্ডেল চলে আসছে লাস্ট যে ক্যান্ডেলটা ব্রেকআউটের আগে। এরপরে আমরা ব্রেকআউট ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে দেখলাম যে না, এটা কিন্তু অলরেডি ভলাটিলিটি শুরু করে দিয়েছে এখানে। তার মানে হচ্ছে এই লেভেলটা ব্রেক করার সম্ভাবনা খুবই কম, এবং যদিও এটা কাউন্টারে মেনলি ফলস ব্রেকটা বেশি হয়। এই জিনিসটা নোট করবেন যে যখন আপনি একটা ট্রেন্ডের দিকে আছেন, কারেকশন হচ্ছে, কাউন্টারের দিকে ফলস ব্রেক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। সো ট্রেন্ডের দিকে সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি বললাম যে 85% চান্স থাকে যে ট্রেন্ডের দিকে সে ব্রেকআউট করবে। এবং ব্রেকআউট হওয়ার আগে যে প্রিভিয়াস ক্যান্ডেলটা থাকে, যদি এটা ডেইলি হয় আর যদি H4 হয়, তাহলে গত 2-3টা ক্যান্ডেল দেখবেন। গত 2-3টা ক্যান্ডেল যদি দেখেন যে নন ভলাটাইল হয় বা ইম্পালসিভ হয়, দেয়ার আর হায়ার চান্স দ্যাট যে
ওই লেভেলটা, এই যে আমাদের যে সাপোর্ট লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করার সম্ভাবনা ইটস লাইক 85% or 90 to 95%, মানে হায়ার চান্সেস থাকে, ঠিক আছে। সো আর যদি এটা ভলাটাইল হয়, যেমন এখানে গিয়ে দেখলাম যে এটা ভলাটাইল হয়ে গেছে, কারেক্টিভনেস এখানের মধ্যে একটা ছোটখাটো কারেক্টিভনেস শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে অলরেডি মার্কেট এখান থেকে বাউন্স করবে, এন্ড ইট ইজ ভেরি মাচ, কি বলে, লাইক টু মাচ প্রিডিক্টেবল। ওকে, সো ইন দ্যাট কেস অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন একটা লেভেলের দিকে মার্কেট খুব ইম্পালসিভলি যাচ্ছে, নন ভলাটাইল ম্যানারে যাচ্ছে, তখন ওই লেভেলটা ব্রেক করার বা ওই বক্সটা বা কারেকশনটা ব্রেক করার বা ওই ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা ওই সাইডে, যেদিকে ইম্পালসিভলি যাচ্ছে ওই সাইডে ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা ইটস লাইক 90 to 95%। আর যদি দেখা যায় যে এরকম আস্তে আস্তে ভলাটাইল হয়ে যাচ্ছে, তাহলে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে মেইনলি যে আপনার বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। যদিও আমরা আরো কিছু ইলাস্ট্রেশন দেখবো পরে। সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে সুইং হাই, সুইং লো, লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই জিনিসগুলা, এই যে সুইং এর যে লেভেলিং গুলো আমরা করি, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এই জিনিসগুলোর খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, যে ব্রেকআউট মানে ব্রেকআউট ফোরকাস্ট করার জন্য বা প্রেডিক্ট করার জন্য, ঠিক আছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর ফর ফোরকাস্টিং অর আন্ডারস্ট্যান্ডিং অর প্রেডিক্টিং দ্য ব্রেকআউট। সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খুব ভালো মতো মাথায় যদি এখনো যদি মাথায় না থাকে, আবার একটু প্রিভিয়াস ভিডিওগুলোতে যান, যেখানের মধ্যে অবভিয়াসলি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, ওই ভিডিওটা আবার দেখেন, দেন আবার জিনিসটাতে মনোনিবেশ করলে আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে তখন দেখবেন যে মার্কেট স্কুইজ হয়ে যায়, লাইক একটা ট্রায়াঙ্গেলের মতন ফর্মেশন হয়, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা এই এখানে যদি একটা লাইন থাকে, এটা যদি রেজিস্ট্যান্স থাকে, খুব বেশি সম্ভাবনা আছে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার জন্য। তো আমরা চিন্তা করলাম যে এটা মানে ব্রেকআউট হতে পারে, বাট চিন্তা তো কিছু আসে না, উই নিড আ ক্লু। সো ক্লুটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু সুইং লো আছে, এবং এই সুইং লো গুলা কি হায়ার লোস, এবং হায়ার লো গুলা দেখে 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 যখন আমরা দেখলাম যে ব্রেকআউটের কিছু দূর আগে যে হায়ার লোটা আছে ওখান থেকে খুব ইম্পালসিভ কিছু ক্যান্ডেল বের হচ্ছে, তার মানে ওই সময় ইটস দ্য হাই টাইম টু টেক আ প্রি ব্রেকআউট ট্রেড। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কারেকশনের মধ্যে ছিল, অফকোর্স কারেকশনের মধ্যে থাকার পর আমরা রেজিস্ট্যান্সটাকে আমরা ধরে নিয়েছিলাম, ইটস আ রেজিস্ট্যান্স, ইটস আ ভেরি গুড রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্স ভাঙার জন্য আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে এবং এটা ভাঙবে? এই লোয়ার হাই গুলো দেখে আমি এখানে মার্কিং করে রেখেছি, দেখেন এখানে কিন্তু প্রাইস অ্যাকশন উইপন আছে বিলো 20 EMA। সো সবকিছু অ্যাকচুয়ালি মানে আপনারা যদি মনে করেন যে আমি প্রাইস অ্যাকশন উইপন নিয়ে পড়ে থাকলে অ্যাকচুয়ালি আমি ফরেক্সে পারফেক্টলি আগাইতে পারবো, যেরকম আমার একজন মেন্টর ছিল, দো আই লস দোজ মানি, অ্যাকচুয়ালি ওই মানিগুলো আমি ওনাকে না দিয়ে অ্যাকচুয়ালি যদি একটা ভালো কাজে ব্যয় করতাম, ইট উড হ্যাভ বিন গুড। আমি তার নাম বলতে চাই না। ওকে, সো উনি আমাদেরকে শিখিয়েছিল যে পিন বার, ইনসাইড বার, এগুলো দেখলে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ভালো মতো বোঝা যায়। আপনার আর অন্য কোনো স্ট্র্যাটেজি দরকার নেই। ইভেন বাংলাদেশি মার্কেটে অনেকে আছে যে এরকম স্ট্র্যাটেজি সেল করে, যে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই স্ট্র্যাটেজি দিয়ে সারা জীবন খেতে পারবেন, ভাত ডাল মাছ মাংস সবকিছু, বাট ইট ইজ নট পসিবল। আপনারা এখন দেখছেন যে যেমন এবিসিডি ছাড়া আপনি লিখতে পারবেন না, সেরকম কিন্তু আবার এবিসিডি ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না, কিন্তু এবিসিডি অঙ্কের সাথে কিন্তু আপনাকে আবার নিউমেরিক আন্ডারস্ট্যান্ডিংটাও থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু নো এভরিথিং। সো ওই রকমই যে আপনার প্রাইস অ্যাকশন উইপন জানলে হবে না, আপনাকে কন্টেক্সট জানতে হবে, এবং কন্টেক্সট, প্রাইস অ্যাকশন উইপন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এই জিনিসগুলো সবকিছু একসাথে মিক্স করলেই আপনি এখন আগাতে পারবেন। ব্রেকআউট জিনিসটার ব্যাপারে আমি এত দেরিতে কেন ভিডিও পোস্ট করছি, বিকজ আপনাদের প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং যদি কন্টেক্সটের উপরে এত ভালো না থাকতো, আপনার ব্রেকআউট আমি যদি এখন বুঝাতাম, কিন্তু আপনারা অত বেশি ক্যাচ করতে পারতেন না, বিকজ আই হ্যাভ গন থ্রু দ্য সেম পাথ। এবং আমি প্রথমে কিন্তু ব্রেকআউট নিয়ে অনেক বেশি পড়াশোনা করে ফেলছিলাম, দেন আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। সো উইথ দ্য হেল্প অফ অল দ্য ট্রেডার্স এন্ড অল দ্য ওয়েল উইশার্স এবং অল দ্য বুকস from different writers like Chris Lee, then Al Brooks, everyone, সবার হেল্পে
সবার যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে ওই সবকিছু মিলে অ্যাকচুয়ালি আমি এতটুকু আছি এবং আপনাদের সামনে এত চমৎকার একটা কোর্স আপনাদেরকে গিফট করতে পারছি। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস, যে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা যে ব্রেকআউটের আগে আমাদের সুইং গুলো যদি আমরা একটু মানে জাস্ট একটু চোখ বুলালে কিন্তু এই সুইং গুলো চোখে পড়ে। আপনারা চাইলে রেক্টেঙ্গুলার বক্স গুলো ইউজ করতে পারেন আপনার MT4 এ বা সি ট্রেডারে। সো এইগুলো যদি আপনি একটু ভালো মতো যদি একটু চোখ বুলায় যান, দেখবেন এখানের মধ্যে আপনি কিন্তু ভালো ভালো কিছু একটা ক্লু পেয়ে যাচ্ছেন যে এদিকে ব্রেকআউট হবে। এবং ব্রেকআউট হওয়ার পরে দেখলাম এখানে সুন্দরভাবে ব্রেকআউট হয়েছে উইথ অ্যান ইম্পালসিভ ম্যানার। এরপরে আবার কিছু ভলাটাইল হয়ে গেল। উই নো ওয়াই ভলাটিলিটি ইজ, এন্ড কারণ মার্কেট ব্রেকআউটের পর অবশ্যই একটা রিটেস্টের জন্য যায়, আবার একই লেভেলটাতে রিটেস্ট করলো। এরপর আমরা একটা এনগালফিং দেখলাম। এনগালফিং এর জন্য আমি জানি এখন পর্যন্ত আমাদের যে স্টুডেন্টরা আছে, দোজ হু আর ডুইং ভেরি গুড, তারা কিন্তু আর এনগালফিং এর জন্য বসে থাকে না। দে টেক ট্রেডস ফ্রম দিস পয়েন্ট, এবং এই পয়েন্ট থেকে যারা ট্রেড নিয়েছে দে হ্যাভ গন আ ম্যাসিভ ওয়ে। ট্রেড, রিট্রেসমেন্ট, ট্রেড, গুড ওয়ান। সো সুইং লেভেল গুলা মাথায় রাখা এবং সুইং লেভেল গুলো আন্ডারস্ট্যান্ড করা বিফোর এনি লেভেল, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আ প্রি ব্রেকআউট ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে একটা জিনিস, যে প্রি ব্রেকআউট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা একটা জিনিস যে আপনি সুইং লেভেল গুলোকে বোঝা এবং সুইং লেভেলের সাথে আপনার কনটেক্সটটাকে মিক্স করে, প্রাইস অ্যাকশন উইপনকে মিক্স করে আপনি এখান থেকে এন্ট্রি খুঁজে নেওয়া। You know what is context, you know what is price action weapons, এবং আমরা এখানে একটা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন ওয়েপনের কি ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। সো এগুলো দেখে অ্যাকচুয়ালি আপনি একটা ট্রেড নিতে পারেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্টস। সো আর ট্রায়াঙ্গুলার ফরমেশনের কথা যেটা বললাম, যে অলরেডি এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন হয়, যদি বা আমি এখানে ট্রেন লাইন দিয়ে কোনো একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করি নাই, বাট আপনি খালি চোখে দেখলে প্রফেশনালরা কিন্তু সবকিছু ড্র করে না, তাদের চার্ট অত বেশি মেসি থাকে না, তাদের চোখই যথেষ্ট। যে ফর অ্যান এক্সাম্পল, আপনি হয়তো বা আমরা এখানে সবাই ক্রিকেট খেলা দেখি, যে আম্পায়ার মাঠের মধ্যে দাঁড়ায় থাকে আর যে থার্ড আম্পায়ার যে এত কিছু অ্যানালাইসিস করে, তার থেকে কিন্তু যে মাঠের মধ্যে দাঁড়ায় থাকে তার কিন্তু অনেক অনেক বেশি স্কিলড হতে হয়, কারণ সে চোখের দেখায় বুঝতে হবে যে এটা আউট হয়েছে, নো বল হয়েছে, হোয়াইট বল হয়েছে, হোয়াট ইট ইজ। বাট সে অ্যানালাইসিসে তখনই যায় যখন দেখা যায় যে না, আমার একটু কনফিউশন আছে। সো আপনাদের এখন কনফিউশন থাকার কথা না, কজ আপনারা যেভাবে কনটেক্সটটা বুঝছেন, ট্রেন লাইন বুঝছেন, প্রাইস অ্যাকশন উইপন বুঝছেন, এবং ওভারঅল যে আপনাদের মার্কেট ফ্লোর ব্যাপারে যে ধারণা অলরেডি হয়ে যাওয়ার কথা এবং হয়ে গেছে যাদের অলরেডি এমএফএক্স ইউনিভার্সিটির সাথে থেকে, ওদের অ্যাকচুয়ালি ট্রেন লাইন আঁকার কোনো দরকার পড়বে না ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রি ব্রেকআপ। সো ট্রেন লাইন না আঁকে আপনি ট্রায়াঙ্গেল কিন্তু এমনি চোখের দেখায় বুঝে নিতে পারছেন যে এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে এবং এটা ব্রেকআউট করার সম্ভাবনা এদিকেই বেশি, এটা নিউজ টাইম হোক, হোয়াট এভার ইট ইজ। এবং আরেকটা খুব ভালো এলিমেন্ট এবং খুব ইন্টারেস্টিং এলিমেন্ট প্রি ব্রেকআউট, মানে ব্রেকআউট হওয়ার আগে আপনাকে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে 20 EMA, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, যদি দেখা যায় যে গত যে আমরা ভিডিওটা দেখলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20 EMA কে প্রায় সময় মার্কেট কিন্তু ভায়োলেট করেছে, মানে বারবার ভাঙছে উঠছে। এটা কিন্তু আমরা লাস্ট যে স্ক্রিনশট ছিল সেটাতে আমরা দেখলাম, বাট এটার মধ্যে বোঝা যাচ্ছে যে ট্রেন্ডটা কিন্তু ভলাটাইল অনেক বেশি এবং এটার ক্যারি আউট হওয়ার বা বাউন্স অফ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। বাট যদি একটা ভলাটাইল নন ভলাটাইল ট্রেন্ডের মধ্যে একটা যদি আমরা এরকম 20 EMA ক্যারি পাই, তাহলে কিন্তু আমরা অনেকটা সাকসেসফুল ব্রেকআউটের দিকে যেতে পারি এবং হায়ার চান্সেস থাকে। যেমন ধরেন এই জিনিসটা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। যখন মার্কেট কারেকশনের পর, এই যে কারেকশন পিরিয়ডের পর যখন দেখলাম যে মার্কেট আস্তে আস্তে 20 EMA কে অত বেশি ভায়োলেট না করে বা 20 EMA কে বারবার রিজেক্ট করে, ভায়োলেট করা আর রিজেক্ট করার মধ্যে পার্থক্য আছে। রিজেক্ট করছে ফর এন এক্সাম্পল যে মার্কেটের বডি, যে ক্যান্ডেলের বডিটা আছে, বডিটা বারবার 20 EMA এর ভিতরে বা উপরে বা নিচে আপনার থাকছে বা 20 EMA কে রেসপেক্ট করছে বারবার। বাট ভায়োলেট করা মানে একবার ভাঙছে একবার উঠছে, একবার ভাঙছে একবার উঠছে, একবার ভাঙছে একবার উঠছে, ইট ইজ কল্ড ভায়োলেশন। বাট স্মুথ ব্রেকআউট তখনই হবে যখন একটা 20 EMA ক্যারি থাকবে, এইভাবে যে 20 EMA একদম হাত ধরে এদেরকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছে উইদাউট আ শর্ট অর রিট্রেসমেন্ট।
সো শর্টার রিট্রেসমেন্টে ইট টেক্স টুয়ার্ডস আ স্মুদার ব্রেকআউট। সো একটা স্মুদার ব্রেকআউটের একটা কিন্তু ফুল ভালো একটা ইন্ডিকেশন পাচ্ছি যে 20 EMA ক্যারিটা। সো 20 EMA যেভাবে আমাদের প্রাইসটাকে ক্যারি করছে, ক্যান্ডেলগুলোকে ক্যারি করছে লাইক আ বেবি টুয়ার্ডস দ্য ব্রেকআউট, এটাতেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি এটা বাউন্স অফ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যদি আপনারা কোনো একটা নন ভোলাটাইল ট্রেন্ড দেখেন, বা এখানের মধ্যে কিন্তু হালকা পাতলা ভোলাটিলিটি আছে, বাট যদি 20 EMA ক্যারি দেখেন, that means it has a higher chance of breaking out of any levels. এটা support resistance level হোক, কোনো একটা event level হোক, even a key level, it will break. Just trust me, it will break. Okay? So আমরা দুটো জিনিস এখন পর্যন্ত দেখলাম, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফরমেশন, আর একটা দেখলাম 20 EMA। 20 EMA টাকে যদি আপনি সুন্দর করে এখানে একটা ট্রায়াঙ্গেল যদি দেখি, এটা কিন্তু কাইন্ড অফ আ ট্রায়াঙ্গুলার ফরমেশনে হয়, বাট এখানে উপরে কোনো একটা টাচ নাই। সো ইটস আ কাইন্ড অফ আ নন ভোলাটাইল থিং, যেটাতে কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার অ্যাটাক গুলো আমরা দেখি নাই। সো এই দুইটা টেকনিকে কিন্তু 20 EMA ক্যারি এবং এই ট্রায়াঙ্গুলার ফরমেশন সুইং গুলোকে দেখে এবং প্রাইস অ্যাকশন উইপনকে আপনি অ্যাড করে এবং কন্টেক্সচুয়াল ব্যাপারগুলো যদি চিন্তা ভাবনা করে যদি আপনি দেখবেন যে এক্সকিউজ মি, ব্রেকআউটটা খুব ভালো মতো অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারছেন। ওকে, এবং খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি 20 EMA এর সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে 20 EMA এর একটা ম্যাগনেটিক গ্রাভিটি আছে। Okay, sounds more like a science fiction thing, but it's a kind of a science fiction thing, but it's very important. আমরা যে 20 নাম্বার নিয়ে যে আমরা এত কথা বলি, why 20, why not 25, why not 30? 20 EMA ক্যারি থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা ডিরাইভ হয়েছে। আমরা ডিভাইডেড বাই 4 রুল এর ব্যাপারে জানি, যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে 4 দিয়ে ভাগ করা যায়, and it is a rule of thumb যে ডিভাইডেড বাই 4 রুলস এর যে ক্যাপাসিটি ইটস আনলিমিটেড। এবং এই ডিভাইডেড বাই 4 রুলটা যখনই আমি অ্যাকচুয়ালি ডিসকভার করি বা ইনভেন্ট করি, তখন অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যাস্টনিশড যে আসলে এই জিনিসটা এইভাবে কাজ করছে, এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি। সো পরে দিয়ে চিন্তা করলাম যে আমরা সবসময় 20 EMA দিয়ে দেখি যে ম্যাক্সিমাম ওয়াল স্ট্রিট ট্রেডার থেকে শুরু করে ম্যাক্সিমাম ট্রেডার 20 EMA টাকে রাখে। আবার অনেকে কি করে 20 EMA এর সাথে আরেকটা জিরো লাগাই দেয়, 200 EMA ইউজ করে। এবং আমারও কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল, যেটা অনেক আগে অ্যাকচুয়ালি 200 EMA দিয়ে আমি একটা স্ট্র্যাটেজি বের করেছিলাম উইথ দ্য হেল্প অফ MACD। ওটা একটা কাইন্ড অফ আ ব্রেকআউট স্ট্র্যাটেজি ছিল। সো ওয়াই 20 এর সাথে কি আছে অ্যাকচুয়ালি, আমরা যদি একটু ক্যালকুলেটিভ ভাবে চিন্তা করি, 20 ক্যান বি ডিভাইডেড বাই 4, রাইট? সো 20 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যে নাম্বারটা পাচ্ছি দ্যাট ইজ 5. সো হোয়াট ইজ 5? 5 ইজ দ্য 5 ট্রেডিং ডে উই হ্যাভ, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। ওকে, সো এই 5 দিনের সমন্বয়ে যে অ্যাভারেজটা হচ্ছে, যে এক্সপোনেনশিয়াল অ্যাভারেজটা হচ্ছে, যেটা আবার ডিভাইডেড বাই 4 রুলের একটা সিস্টার কনসার্ন টাইপের বলতে পারেন, ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি 20 EMA এর একটা আলটিমেট একটা পাওয়ার থাকে, যেটা আমরা একটু আগে বললাম যে একটা 20 EMA ক্যারি কিন্তু ব্রেকআউটের জন্য আমাদেরকে প্রি ব্রেকআউটের একটা স্ট্যাটিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক্স বলছে। সেই জায়গায় আবার 20 EMA এর একটা ম্যাগনেটিক গ্র্যাভিটি থাকে। এবং এই ম্যাগনেটিক গ্র্যাভিটিটা কি, যখন আমরা দেখতে পাই যে 20 EMA কিছু অ্যাটমসফিয়ারিক অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন যে 20 মুভিং অ্যাভারেজটা আছে, অনেক সময় আমরা দেখি যে এটা ক্যারি করে যায়, বাট অনেক সময় আমরা দেখি যে মার্কেট, যেমন ধরেন এটাতে, যে অনেক সময় দেখি যে মার্কেট প্রাইসটা অনেক বেশি উপরে উঠে যায় 20 EMA থেকে, বা অনেক বেশি নিচে নেমে যায়। এক্সকিউজ মি, ইন দ্যাট কেস আমাদের যে জিনিসটার জন্য অপেক্ষা করতে আমি প্রায় সময় বলি, বা আমি অনেক সময় টার্গেট করতে বলি, দ্যাট ইজ 20 EMA। কেন? কজ 20 EMA এর মধ্যে একটা ম্যাগনেটিক গ্র্যাভিটি থাকে, যেটা সবসময় প্রাইসকে 20 EMA এর দিকে টান দেয়। যখন দেখবেন একটা প্রাইসের মধ্যে অনেক বেশি এক্সজশন চলে আসছে, ফর এন এক্সাম্পল এত বেশি উপরে উঠে গেছে যে এটা নামার আর কোনো চান্স নাই, তো এখন আপনি চিন্তা করবেন যে এখন হ্যাঁ, এখানে তো নামার আর কোনো চান্স নেবে, আশেপাশে কোনো লেভেল নাই, তো ইন দ্যাট কেস এটা কতটুকু পর্যন্ত নামতে পারে? দ্য বেস্ট আনসার ইজ এটা 20 EMA পর্যন্ত নামতে পারে, যেটা আমরা প্রাইস অ্যাকশন ওয়েপন গুলো দিয়ে আমরা যে বলি যে আমরা ফার্স্টে 20 EMA কে টার্গেট করবো। ওয়াই? বিকজ 20 EMA হ্যাজ আ
পাওয়ার অফ গ্র্যাভিটি, যে গ্র্যাভিটির মতো এটা সবসময় প্রাইসকে পুল করতে থাকে নিজের দিকে। যত বেশি 20 কে ছাড়ায় প্রাইসটা অন্যদিকে চলে যাবে, যত বেশি গ্যাপ থাকবে 20 এবং প্রাইসের মাঝখানে, তত বেশি এটার একটা পুলিং পাওয়ারটা বাড়ে। যেমন ধরেন এখানে আমাদের 20 ক্যারিতে দেখতে পাচ্ছি একটুখানি উঠতেছে আবার 20 এর দিকে যাচ্ছে, একটুখানি উঠতেছে আবার 20 এর দিকে যাচ্ছে, বেশিটুকু উঠে গেছে কিন্তু আবার 20 এর দিকে আলটিমেটলি এটা যাবে। ঠিক আছে, ইন দ্যাট কেস এটাকে আমরা বলি 20 এর ম্যাগনেটিক গ্রাভিটি। যেমন এখানের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অলরেডি 20 এর থেকে বাউন্স ব্যাক করেছে, উঠে গেছে, ওকে, খুব সুন্দর। আবার এটা অত বেশি ডিস্টেন্স ছিল না, কিন্তু যখনই একটা বড় গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, যখন আমরা চিন্তা করলাম যে না এটা এতটুকু পর্যন্ত কি আসা সম্ভব, নাকি আমরা এখান থেকে একটা ট্রেড পেতে পারি, তখনই আমাদেরকে 20 একটা আনসার দিয়ে দিল, নো, ইউ ক্যান গেট আ ট্রেড ফ্রম হিয়ার। ফ্রম ওয়্যার? ফ্রম হিয়ার। যে এখান থেকে আমরা একটা ট্রেড পেয়ে গেছি, যে একটা বড় গ্যাপ, তার মানে নেক্সট মার্কেটের যে স্টপটা আছে দ্যাট ইজ 20 এবং সেকেন্ড এন্ড ফাইনাল স্টপ ইজ দ্য লেভেল। সো এই 20 এর যে ম্যাগনেটিক গ্র্যাভিটি সেটা কিন্তু প্রাইসটাকে পুল করেছে, পুল করে নিচের দিকে নামিয়েছে, এবং দেন ইট ওয়েন্ট ব্যাক টুয়ার্ডস দ্য ট্রেন্ড। সো দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ম্যাগনেটিক গ্র্যাভিটি। এবং এই ম্যাগনেটিক গ্র্যাভিটি সবসময় মাথায় রাখবেন, যখনই দেখবেন যে প্রাইস 20 এর থেকে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে, বা অনেক দূর আগিয়ে গেছে, অনেক দূর উপরে বা অনেক দূর নিচে চলে গেছে, ইন দ্যাট কেস হোয়াট উই নিড টু ডু ইজ দ্যাট জাস্ট টু ওয়েট। অথবা আপনারা এমন একটা সেল ধরেন, এটাতে আমরা অনেক একটা বড় একটা বাই চলে গেছে এবং এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, কোন একটা প্রাইস অ্যাকশন উইপন দেখে আপনি এখানে ঢুকে যেতে পারেন 20 কে টার্গেট করে, এক্সকিউজ মি ফর মাই ইলনেস। সো তখন কিন্তু দেখবেন যে না অ্যাকচুয়ালি আপনার টেক প্রফিট হিট করেছে। হাউ? বিকজ আপনি জানেন যে 20 একটা ম্যাগনেটিক গ্র্যাভিটি আছে, এবং 20 ম্যাগনেটিক গ্র্যাভিটি যখন দেখবেন যে এখান থেকে আবার আমরা কোনো একটা বুলিশ সার্কামস্টেন্সেস দেখতে পাচ্ছি, কোনো একটা বুলিশ ক্লু পাচ্ছি, তখন আপনি আবার একটা বুলিশ ট্রেন্ড নিয়ে আবার চলে যেতে পারবেন উইথ দ্য ট্রেন্ড। ইজন্ট দ্যাট সিম্পল? জিনিসটা একটু সায়েন্স ফিকশন টাইপের, বাট ওভারঅল যে 20 যে সিগনিফিক্যান্ট একটা অ্যাটমসফিয়ারিক অ্যাডভান্টেজ আছে, ওই জিনিসটা আমি 20 ক্যারির সাথে অ্যাকচুয়ালি আমি ইনক্লুড করে দিলাম, সো দ্যাট আই ডোন্ট ফরগেট অ্যাকচুয়ালি। ওকে, সো যেটা আমরা যদিও আমরা এখানে ব্রেকআউট নিয়ে কথা বলছি, বাট আই থিঙ্ক দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার টু বি ডিসকাসড ওভার দিস ভিডিও। ওকে, সো যখন আমরা কোনো একটা ব্রেকআউট ট্রেডের ভিতরে থাকি, এবং আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে অ্যাকচুয়ালি যখন আমরা ব্রেকআউটটা হবে তখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে ট্রেডটা নিব, এবং ব্রেকআউটের আগে আমরা কিভাবে ট্রেডটা নিব। সো ব্রেকআউটের আগে কিভাবে ট্রেডটা নিব ওইটার ব্যাপারে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, যেটার মধ্যে আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি। ফার্স্টে সবার থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে কনটেক্সট, এবং আমাদের প্রি ব্রেকআউটের মধ্যে কারেকশন এবং রিট্রেসমেন্ট বোঝাটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে প্রি ব্রেকআউটের জন্য আমাদের যে জিনিসটা খুবই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যেটা ফার্স্ট টেকনিক, সেটা হচ্ছে আমাদের হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এই জিনিসগুলো মানে সুইং গুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, এবং প্রত্যেকটা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে ট্রায়াঙ্গুলার ফরমেশন গুলোকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা যদি আমি একটা বুলিশ ফরমেশনের মধ্যে দেখালাম বা বুলিশ ব্রেকআউট, যদি বিয়ারিশ ব্রেকআউট হয় তাহলে জিনিসটা অপোজিট ভাইস ভার্সা হবে। এবং 20 ক্যারিটা খুবই ইম্পর্টেন্ট, 20 ক্যারিতে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে দেখবেন আপনার ব্রেকআউট হয়ে যাচ্ছে। কিভাবে? 20 ক্যারি। এর আগেরটাতে আমাদের অবশ্যই ইম্পালসিভ ক্যান্ডেলের দরকার ছিল, কারেক্টিভ সুইং লো এর দরকার ছিল, সুইং হাই এর দরকার ছিল, বাট ছোট ছোট ক্যান্ডেল দিয়ে কিভাবে ব্রেকআউট হয় ওইটার জন্য 20 ক্যারিটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওইটার আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। আপনারা যখন আরো এটাতে মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন, আরো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন। এবং 20 যে ম্যাগনেটিক গ্র্যাভিটি নিয়ে আমরা এখন একটু কথা বললাম, যে যত বেশি 20 থেকে যত বেশি প্রাইস দূরে যাবে, দেয়ার ইজ এ হায়ার চান্স দ্যাট তত তাড়াতাড়ি বা তত দ্রুত 20 দিকে আবার প্রাইসটা চলে আসবে। ঠিক আছে? সো এবং এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রি ব্রেকআউট শেষ এবং পোস্ট ব্রেকআউটের কিছু ব্যাপার স্যাপার নিয়ে। যে অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, আমরা প্রি ব্রেকআউটের সময় অলরেডি মার্কেটে ছিলাম না, হয়তো এমন একটা ইভেন্ট হয়েছে যখন আমরা মার্কেটে মজুদই ছিলাম না, বাট আমরা যেটা ফিল করেছি যে না এই ব্রেকআউটটার একটা ফল আমরা অবশ্যই নিব। সো সেই ফলটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পোস্ট ব্রেকআউট ট্রেডিংটা করি। সো পোস্ট ব্রেকআউট ট্রেডিং এর জন্য যেটা খুবই বেশি দরকার সেটা হচ্ছে অবশ্যই একটা ব্রেকআউট,
যেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে মার্কেটের উপরে, এবং একটা রিটেস্ট উইথ আর রিট্রেসমেন্টের পরে একই লেভেলটাতে রিটেস্ট করা, এটাই হচ্ছে মেনলি পোস্ট ব্রেকআউটের একটা মূল অস্ত্র বলতে পারেন। ওকে, সো পোস্ট ব্রেকআউটের যে জিনিসটা হচ্ছে মেনলি, ব্রেকআউট হচ্ছে একটা পেপার এবং রাবার ব্যান্ডের গেমের মতো। ফর এক্সাম্পল, আমরা স্কুলে থাকতে অনেক সময় দেখতাম যে কাগজকে কোনো মতে মুড়িয়ে কারো কাছে যদি রাবার ব্যান্ড থাকতো, মেনলি যারা পিছনের বেঞ্চে বসে তারাই মেনলি এই জিনিসটা করে, স্পেশালি আই এম ওয়ান অফ দেম। তো আমি এই জিনিসটা করতাম, সামনের যারা একটু নার্ড টাইপের পোলাপাইন থাকতো, যারা অ্যাকচুয়ালি টিচার যেটাই বলতো সেটারই আনসার পারতো, ওইসব পোলাপাইনদেরকে একটু পেইন দিতে আমার খুব ভালো লাগতো। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কাগজকে খুব শক্তভাবে মরিয়ে একটা ভাঁজ করে জিনিসটা রাবার ব্যান্ডে লাগাই, যত দূরে পারে, মানে যত পিছন থেকে পারে অ্যাকচুয়ালি আমি টেনে ধরে ছাড়তাম। যত পিছন থেকে টেনে ধরে ছাড়তাম তত জোরে জিনিসটা যেত, এবং যার গায়ে লাগতো তার তো আসলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে। সো মেমোরিজ। ওকে, সো ইন দ্যাট কেস ব্রেকআউটটা কিন্তু এরকম যে আমি যখন রাবার ব্যান্ডের মধ্যে কাগজটা রাখলাম এবং যত জোরে পিছন থেকে টান দিলাম তত কিন্তু জোরে পেপারটা যাবে, এবং যে ওইটা হিট করবে, এবং যে জায়গায় হিট করবে ওই জায়গায় কিন্তু বুঝতে পারতেছেন লাল হওয়াটা স্বাভাবিক। সো একই রকম ভাবে যত ভালো একটা রিট্রেসমেন্ট থেকে, যেমন ধরেন ব্রেকআউট হওয়া মানে হচ্ছে আপনি যদি জাস্ট পেপারটা কারো গায়ে হাত দিয়ে ছুঁড়ে মারলেন, ওইটাতে কিন্তু অত বেশি ফোর্স থাকবে না। কিন্তু আপনি যদি একটা রাবার ব্যান্ডে আরো পিছন থেকে টেনে ছুঁড়ে মারেন, তার মানে আরো জোরে জিনিসটা যাবে। তো পোস্ট ব্রেকআউটের ট্রেডিং এর স্টাইলটা কিন্তু এরকম যে একটা জায়গা থেকে ব্রেকআউট হলো, ওইটা যত ফোর্স, ব্রেকআউট হওয়ার জন্য কিন্তু একটা ফোর্স লাগে, একটা লেভেল ব্রেক করার জন্য একটা ফোর্স লাগে। সো লেভেলটা ব্রেক যখন করে ফেলেছে তার ফোর্সটা 50% নেমে যায়। সো সে আর বেশি দূর পর্যন্ত যেতে পারে না নর্মালি। 80 to 90% অফ টাইম অত বেশি দূরে সে যেতে পারে না। সো তাকে আবার রিটেস্ট করতে হয়, যে রাবারটা পিছন দিয়ে টেনে ধরতে হয়। রাবার যখনই যে পিছন দিয়ে টেনে ধরে, আবার লেভেলটাকে, যেটা রেজিস্ট্যান্স ছিল ওটাকে যখন আবার সাপোর্ট হিসাবে সে আবার রিটেস্ট করে, তখন দেখা যায় তখন যে বাউন্সটা হয়, ওই বাউন্সটা কিন্তু অনেক মারাত্মক একটা বাউন্স হয়, লাইক ইটস লাইক আ বুলেট, ট্রেন্ডের দিকে খুব প্রেসারাইজ ভাবে যায়, যেটাকে আমরা রিট্রেসমেন্ট এবং কারেকশনের ইয়াটাতে বুঝালাম যে রিট্রেস করবে অপোজিটে এবং তারপর ট্রেন্ডের দিকে জোরে ছুটে যাবে। তো ওই জিনিসটাই হচ্ছে এখানে, যে যখন ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার সময় লেভেলটা ব্রেক করে আরো কিছু দূর উপরে যেতে দেখি, তখন যদি আমরা একটা ট্রেড নিয়ে নিই, ওই ট্রেডটার জন্য আমাদের স্টপ লসটা অনেক বড় দিতে হয়, কারণ মার্কেট আবার ফিরে আসবে সেই রেজিস্ট্যান্স। আপনি সাপোর্ট লেভেলে দেন, ওইটা যদি রিজেক্ট করতে যায় আপনার আবার স্টপ লসটা হিট করবে। এটা আমার সাথে অনেকবার হয়েছে। সো পরে চিন্তা করলাম যে হাউ উই ক্যান ডু ফুল প্রুফ থিং, সেটা হচ্ছে উই জাস্ট হ্যাভ টু ওয়েট করবো যে আবার সাপোর্ট লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেলটাকে সাপোর্ট হিসাবে সে আবার বাউন্স ব্যাক করবে। Then we will be taking a trade based on our context, based on our price action event, based on the level itself. Okay? যেমন আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে ব্রেকআউট কিন্তু সব দিক দিয়ে হতে পারে। লাইক পোস্ট ব্রেকআউটের যে ট্রেডিং, প্রি ব্রেকআউটের জন্য যেটা আমি বললাম যে অবশ্যই আমাদের একটা কারেকশন পিরিয়ডের দরকার আছে, এরপরে ওইটা ওখানের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে কারেকশন বক্সের মধ্যে, তারপর আমরা প্রি ব্রেকআউটের চিন্তা করব। বাট পোস্ট ব্রেকআউটের সময় আপনি যে ট্রেন লাইন ব্রেকআউট হয়, ওই ট্রেন লাইন ব্রেকআউটে কিন্তু পোস্ট ব্রেকআউটটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন লাইনের ভিডিওতে হয়তো আমি এটার ব্যাপারে কিছু একটা বলেছিলাম, আই ক্যান রিমেম্বার দ্যাট অ্যাজ ওয়েল। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ট্রেন লাইনটাকে খুব স্মার্টলি ব্রেক করেছে উইদিন আ কারেক্টিভ অ্যাঙ্গেল, এবং এখানের মধ্যে দেখছি ব্রেকআউট হয়েছে এবং একটা রিটেস্ট হয়েছে, দেন খুব সুন্দরভাবে আবার জোরে কিন্তু নেমে গেছে। আবার এখানেও দেখতে পাচ্ছি এই যে আমাদের সাপোর্ট লেভেলটা যেটা ব্রেক করেছে, ব্রেক করার পর আবার নামার পর এই যে টোটাল যে জোরে একটা ব্রেক হলো, ভালো কথা, এখান থেকে একটা ব্রেক হয়ে রিটেস্ট করে আবার নামলো, আবার একটা লেভেল ব্রেক করলো, এই লেভেলটা ব্রেক করে আবার রিট্রেস করেছে। সো দিস ইজ হাউ দ্য মার্কেট ওয়ার্কস অ্যাকচুয়ালি, কনটেক্সট, রিট্রেসমেন্ট। সো ওভারঅল যে জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি সেটা হচ্ছে, যেটাই ব্রেকআউট করুক, ট্রেন লাইন ব্রেকআউট করুক, হরিজন্টাল লেভেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ দ্যাট
ব্রেকআউট হওয়ার সাথে সাথে ট্রেড না নিয়ে ব্রেকআউটের হওয়ার কিছুক্ষণ পর আমরা একটা রিটেস্ট থেকে ব্রেক নিব বা একটা ট্রেড নিব। এরপর ওখান থেকে যদি আমরা কোনো একটা প্রাইস অ্যাকশন উইপন দেখি অথবা এরকম কোনো একটা রিজেকশন দেখি অথবা এরকম একটা রিজেকশন দেখলাম, সাথে সাথে আমরা একটা ট্রেড নিয়ে নিতে পারবো। এবং এর জন্য যেটা খুবই বেশি দরকার সেটা হচ্ছে অবভিয়াসলি যখন আপনি একটা পোস্ট ব্রেকআউট ট্রেড নেবেন, যে ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে তার উপরের সাইডে, যদি এটা সেল ব্রেকআউট তার জন্য বলছি, উপরের সাইডে একটা স্টপ লস আপনি 5 থেকে 10 পিপসের বাফার দিয়ে একটা স্টপ লস দিবেন। আর যদি দেখেন যে ব্রেকআউটটা হলো ভালো কথা, কিন্তু ভলাটিলিটি মার্কেটে অনেক বেশি, তাহলে যে সুইং লেভেলটা আছে, রিসেন্ট যে সুইং লেভেল, ওই সুইং লেভেলের উপরে দিবেন। এখন অনেকে একটা কথা মাথায় আসতে পারে যে আমি এখানের মধ্যে আমার ক্যাপিটাল আছে ফর এন এক্সাম্পল $5,000, আমি এখানের মধ্যে এসএল দিলে আমার $120 মতন এসএল হচ্ছে, এখানের মধ্যে এসএল দিলে আমার $200 মতন এসএল হচ্ছে, তো আমার তো একটু জিনিসটা বেড়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস যেটা আপনারা করবেন ট্রেড ম্যানেজমেন্ট, দ্যাট ইজ আপনি তখন লট সাইজ ছোট করবেন। আপনি $120 যদি এখানে এসএল নিতে পারেন, তাহলে এটা চিন্তা করবেন যে এখানে এসএল দিলেও যেন আমার $120 একটা এসএল হয়, ওইভাবে জিনিসটাকে চিন্তা করবেন। তা ওভাবে ট্রেডটাকে ম্যানেজ করবেন। যদি বা ট্রেড ম্যানেজমেন্টের উপর একটা ট্রেড ভিডিও আসতেছে, বাট দ্যাট ইজ আ লেটার থিং, বিকজ আপনারা ট্রেডিং টেকনিক শেখার আগে ট্রেড ম্যানেজমেন্ট কোনো মতে শিখতে পারবেন না। কারণ আপনি যদি এটাই না বুঝেন যে রিটেস্ট কি, দেন কারেকশন কি, দেন আপনি ট্রেড ম্যানেজমেন্ট করতে পারবেন না, বিকজ আপনার তখন জিনিসগুলো অনেক ঘুরানো পেঁচানো লাগবে। উই হ্যাভ আ লট মোর টু ডু অ্যাকচুয়ালি, সো there are more times actually, but এর মধ্যে যে আপনারা এত ভালো একটা রেজাল্ট বের করতে পারতেছেন, আপনাদের ট্রেডিং থেকে প্রফিট করতে পারতেছেন, আই এম রিয়েলি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। ওকে, সো এটাই মূল জিনিস যে যখন একটা ব্রেকআউট হবে, যত জোরে ব্রেকআউট হোক, ওই ব্রেকআউট ক্যান্ডেলের থেকে আমরা ট্রেড না নিয়ে একটু রিটেস্টের জন্য বসে থাকবো, এবং রিটেস্টে কোনো একটা রিজেকশন দেখলে, ওয়েদার ইজ ট্রেন লাইন রিটেস্ট, ওয়েদার ইজ হরিজন্টাল লেভেল রিটেস্ট, আমরা ওখান থেকে একটা সুন্দর একটা ট্রেড পাবো। ওকে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের পোস্ট ব্রেকআউটের জন্য। এবং পোস্ট ব্রেকআউটের জন্য আরো একটা জিনিস আমি বলে দেই, যেটা হচ্ছে মার্কেটের মোমেন্টামটা বোঝা। মার্কেটের একটা মোমেন্টাম থাকে, মোমেন্টাম বলতে প্রেসার বলতে পারেন বা স্ট্রেংথ বলতে পারেন। যখন দেখবেন মার্কেটের মধ্যে এরকম টাইপের উপরেও শ্যাডো, নিচেও শ্যাডো, বা একটা ক্যান্ডেলের ভিতর আরো 3-4টা ক্যান্ডেল ঢুকে যাচ্ছে, এরকম একটা যখন একটা অবস্থান দেখতে পারবেন, তার মানে হচ্ছে ওই সাইডে, মানে যে সাইডটা এটা ব্রেকআউট করার চিন্তা ভাবনা করছে, ওই সাইডে মোমেন্টাম বা প্রেসার বা স্ট্রেংথ কমে আসতেছে। তার মানে হচ্ছে মোমেন্টাম এখানে লো, কারণ এখানে অনেক হায়ার ওভারল্যাপ হয়েছে। জাস্ট এই ইকুয়েশন দুটো মনে রাখবেন, হাই ওভারল্যাপ ইকুয়ালস টু লো মোমেন্টাম, মানে একটার উপর একটা ওভারল্যাপ করছে, তার মানে এখানে মোমেন্টামটা কম। তার মানে যদিও বা এই ব্রেকটা হয়, তার মানে এটা ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। দেখেন এখানে একটার সাথে একটা কিভাবে অতপ্রতভাবে জড়িত, ওভারল্যাপ হচ্ছে, ভালো কথা, ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল ওভারল্যাপ হচ্ছে। সো এটার থেকে আমরা কি বুঝতে পারবো? এটার থেকে বুঝতে পারবো যে একটা রেজিস্ট্যান্স ব্রেক করার আগে যখন এরকম একটা ওভারল্যাপিং সিচুয়েশন চলে আসছে, তার মানে হচ্ছে এখানে ফলস ব্রেক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। অন্যদিকে যদি দেখি আমরা যে ওভারল্যাপিংটা অনেক কম, তার মানে এরকম কোনো ওভারল্যাপ হয় নাই, জাস্ট যেটা হলো সেটা হচ্ছে আমাদের আগের চার্টের মধ্যে যে ডিরেক্টলি ব্রেকআউট হচ্ছে, এখানে কোনো ওভারল্যাপিং নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওভারল্যাপ হয়েছে, এখানে ওভারল্যাপের কারণে আমরা একটা বাউন্স পেলাম, বা এদিকে যদি কোনো সময় ব্রেকআউট হয় এটা ফলস ব্রেক হবে। এই জিনিসটা বোঝাই হচ্ছে মেইন জিনিস, যে যখন দেখবেন কোন একটা লেভেলের কাছাকাছি যে বারবার ওভারল্যাপ হচ্ছে, ওই লেভেলটা যদি ব্রেকও হয়, ওইটা ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা অ্যাবাউট 80 to 90%। আর যদি কোনো ওভারল্যাপ ছাড়াই কোন একটা লেভেলের কাছাকাছি যায়, ঠিক আছে, এই যে এখানে ওভারল্যাপ হলো, এখানে ওভারল্যাপ হলো, তার মানে এখানে একটা ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা অ্যাবাউট 80 to 90%। দেখেন এখানে কিন্তু আসলে ফলস ব্রেক হয়েছে, এটা কিন্তু লেভেলের বাইরে একটু ক্লোজ হয়েছে, বাট উইথ আ লোয়ার বডি। এখানে আরেকটা জিনিস বোঝার আছে আমাদের, যখন আমরা একটা ব্রেকআউটকে মানে গণার মধ্যে ফেলবো, মানে আমাদের এটা টেক করবো যে এটা অ্যাকচুয়ালি একটা ব্রেকআউট হয়েছে, এটা মানে হচ্ছে যখন একটা লেভেল ব্রেকআউট হয়, তখন যেন লেভেলের যে ক্যান্ডেলটা ব্রেকআউট হচ্ছে, ওই ক্যান্ডেল যেন খুব ভালো মতো লেভেলটাকে ব্রেকআউট করে উইথ দ্য বডি। দেখেন এখানে কিন্তু যে বডি দিয়ে কিন্তু লেভেলটাকে অনেক দূর ব্রেকআউট করে চলে আসছে, এখানে কিন্তু বডি দিয়ে ক্যান্ডেলকে অনেক দূর ব্রেকআউট করে চলে আসছে, বাট এখানে দেখেন খুব হালকা একটু ব্রেকআউট। এবং এটার মধ্যে কিন্তু আপনি কতটুকুই বা রিট্রেসমেন্ট পাবেন,
তার মানে এটা কিন্তু নিজেই বলে দিচ্ছে যে আমি ফলস ব্রেক হওয়ার জন্য আমি নিজেই তৈরি, isn't it? মানে আপনাকে বলেই দিচ্ছে মার্কেট, সি হাউ অ্যামেজিং ইট ইজ, আপনার মার্কেট বলেই দিচ্ছে যে আমি ব্রেকআউট অত শক্তিশালী ভাবে ব্রেকআউট করতে পারিনি এরকম, আমি যে কোনো সময় ফলস ব্রেক হব, এটা স্বাভাবিক। এবং এর আগে আমাদের যে ওভারল্যাপিং গুলো এখানে হয়ে গেছে, ওভারল্যাপিং এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে যে এই ওভারল্যাপিং গুলো হয়েছে, এই ওভারল্যাপিং এ আমাদেরকে বলে দিচ্ছে আগামীতে যদি এদিকে কোনো সময় ব্রেকও হয় এটা ফলস ব্রেক হবে। সি হাউ ইট অ্যামেজিং ইট ইজ। হয়তো আপনারা নিজেরা এখন একটু মনের মনে হাসছেন যে আসলে এই জিনিসগুলো তো আগে কখনো চিন্তা করেন নাই। ইয়েস, রাইট। যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিভঙ্গি বা গাইডলাইন, অ্যাকচুয়ালি এই গাইডলাইন গুলো আমরা কোনো সময় আগে পাইনি, যেটা অ্যাকচুয়ালি আমরা এমএফএক্স ইউনিভার্সিটির মাধ্যমে পাচ্ছি। সো থ্যাংক ইউ ফর বিং উইথ এমএফএক্স ইউনিভার্সিটি। সো আমরা মোমেন্টামটা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ ফলস ব্রেক। ফলস ব্রেক আউটের একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা এখানে মোমেন্টাম দিয়ে বলে দিলাম যে ওভারল্যাপিং হচ্ছে অথবা ভালো মতো ব্রেকআউট হচ্ছে না, তার মানে হচ্ছে এখানে ফলস ব্রেক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ভালো মতো ব্রেকআউট হয়ে গেছে, তার মানে এটার জন্য আমরা পোস্ট ব্রেকআউটের যে স্ট্র্যাটেজি দ্যাট ইজ রিটেস্ট থেকে যে আমাদের ঢোকার একটা ব্যাপার স্যাপার, ওই জিনিসটা আমরা এখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে? সো ফলস ব্রেকআউটকে অনেকে ডিসঅ্যাডভান্টেজ মনে করে, বাট এই ডিসঅ্যাডভান্টেজকে কিভাবে আমরা অ্যাডভান্টেজে আমাদের ফেলতে পারি এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? যদি এখানে দেখতে পাচ্ছেন ইটস আ ভেরি প্রিটি পিকচার অফ র্যাট হোল। যাই হোক, সো ফলস ব্রেকআউটের টেকনিক নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, মেনলি আমরা দেখি যে ওকেশনালি কিন্তু ফলস ব্রেকআউটটা হয়, এবং এটা মেনলি হায়ার টাইম ফ্রেম থেকে শুরু করে লোয়ার টাইম ফ্রেম সবগুলোতে হয়। সো ইন দ্যাট কেস আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা কোনো একটা লোয়ার টাইম ফ্রেমে ফলস ব্রেকআউট দেখি যে রীতিমতো প্রায় সময় এখানে ফলস ব্রেকআউট হয়ে আসছে, বা আমরা যে লেভেলটা আঁকছি ওই লেভেলটার মধ্যে বারবার ফলস ব্রেক করতেছে। ফর এক্সাম্পল, আমরা H1 এ একটা ট্রেড নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম। সো অ্যানালাইসিস করতে করতে দেখলাম যে ওইখানে বারবারে ফলস ব্রেক হচ্ছে। তারপর আমরা H4 এ গেলাম। H4 এ যাওয়ার পরে দেখি যে যেগুলো H1 এ ফলস ব্রেক ছিল ওগুলো H4 এ রিজেকশন ছিল। তার মানে ওখানে যদি আমরা দেখি যে 3-4টা ক্যান্ডেল মিলে ফলস ব্রেক হচ্ছিল, কিন্তু আমরা H4 এ গিয়ে দেখলাম একটা পিন বার। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু আপনারা অনেক সময় অনেকবারই দেখেছেন। যদি আপনারা এখনো একটু চার্টে গিয়ে দেখেন, দেখবেন এই জিনিসটা কিন্তু হয় যে H1 এ যদি ফলস ব্রেক হয়, ওইটা H4 এ গিয়ে পিন বার বা এরকম একটা রিজেকশন হয়ে যায়। আবার H4 এ যদি ফলস ব্রেক হতে থাকে, তাহলে আমরা D1 এ যেয়ে দেখবো যে এটা একটা রিজেকশন বা কোনো কিছু একটা হয়ে ক্লোজ হয়েছে। সো এই জিনিসটা মানে কি, যদি আপনি দেখেন কোন একটা টাইম ফ্রেমের মধ্যে বেশি বেশি ফলস ব্রেক হচ্ছে, ফলস ব্রেকের একটা টেকনিক একটু আগে দেখাই দিলাম যে খুব কাউন্টার মানে খুব ছোটখাটো ব্রেকআউট হচ্ছে, অথবা ওভারল্যাপিং হয়ে আগে অনেকবার ওই লেভেলে ওভারল্যাপিং হয়েছে, তার মানে ওটা তো ফলস ব্রেক হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সো ওইটা তো আমরা একটা জিনিস বুঝলাম, বাট ফলস ব্রেকটাকে যদি আমরা ট্রেড করতে একটু আনইজি ফিল করে আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাবো। ফর এক্সাম্পল, H1 এ দেখলাম যে বারবার একটা লেভেলকে ফলস ব্রেক করতে দেখতেছি। লেভেলটা খুবই ভালো লেভেল, এমন না যে কোনো বানোয়াটি একটা লেভেল। আপনারা লেভেলের ব্যাপারে অবশ্যই এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন এবং এতদিন পর্যন্ত প্র্যাকটিস করার পর আই হোপ আপনাদের লেভেল আঁকাটা ইজ কোয়াইট পারফেক্ট রাইট নাও। সো ওই H1 লেভেলের মধ্যে যদি দেখেন যে বারবার ফলস ব্রেক দেখাচ্ছে, আপনি H4 এ চলে যাবেন এবং H4 এ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য ওয়েট করবেন। যদি ক্লোজ না হয়ে থাকে, ক্লোজ হওয়ার পর আপনি আপনার প্রাইস অ্যাকশন উইপনের উপরে বেস করে আপনি ট্রেড নিতে পারেন, অথবা কনটেক্সটের উপরে, বা যদি এটা কোনো একটা রেজিস্ট্যান্স থেকে বাউন্স অফ করার সম্ভাবনা থাকে তাহলে বাউন্স থেকে একটা ট্রেড নিয়ে নিতে পারেন। সো যখনই আপনি দেখবেন একটা টাইম ফ্রেমের মধ্যে ফলস ব্রেক হচ্ছে বারবার, তখন এর হায়ার টাইম ফ্রেমে চলে যাবে, তাহলে দেখবেন যে রিজেকশন গুলো দেখতে পাচ্ছেন। এবং রিজেকশনে কিভাবে কাজ করতে হয় এটা অ্যাকচুয়ালি এখন আর আমার বোঝানোর কোনো দরকার নেই, কজ ইউ নো ইট বেটার দেন মি রাইট নাও। ওকে, অ্যান্ড মেনলি ফলস ব্রেক কিন্তু একটা অপরচুনিটি, যে একটা ভালো আর একটা বেটার ট্রেড করার অপরচুনিটি। এবং এটা অ্যাকচুয়ালি আমাদেরকে চিন্তা করতে সাহায্য করে যে আপনি একটু উল্টা চিন্তা করুন। যে আপনি এতক্ষণ চিন্তা করতেছিলেন যে না ব্রেকআউট নিয়ে কাজ করব, বাট যখন ফলস ব্রেক হয়ে গেছে তার মানে হচ্ছে এখন আর ব্রেকআউট নিয়ে চিন্তা করবো না, এখন উল্টা দিকে চিন্তা করবো। তা আপনার চিন্তা ভাবনাটাকে এগেনস্টে ঘোরানোর জন্যই অ্যাকচুয়ালি ফলস ব্রেকটার আগমন কাইন্ড অফ মার্কেটের মধ্যে। এবং কাউন্টার ট্রেড অপরচুনিটি গুলো কিন্তু ফলস ব্রেকের মধ্যে বেশি আসে। এবং মেনলি যখন আপনি কাউন্টার করার চেষ্টা করেন কোন একটা ট্রেন্ডের দিকে, তখনই দেখবেন যে ফলস ব্রেকটা হচ্ছে। যেটা আমি একটু আগে বললাম যে
ট্রেন্ডের দিকে 85% ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, এবং কাউন্টার ট্রেড যদি দিতে চান, কাউন্টার ব্রেকআউট যদি হয়, ওই ব্রেকআউটটা আপনার ফলস ব্রেক হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখন দেখবেন যে একটা সেল ট্রেন্ডে চলতেছিল, ওয়েদার এটা H1, M5, H4, এনিথিং, যখন দেখবেন যে একটা ট্রেন্ডের দিকে চলতেছে কিন্তু কাউন্টারে ব্রেকআউট হওয়ার একটা সম্ভাবনা আছে, ওই কাউন্টার ব্রেকআউটের জন্য একটু সতর্ক থাকবেন, কারণ ওই সময় ফলস ব্রেক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। ঠিক আছে, সো বি প্রিপেয়ার ফর দ্যাট। যেমন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে H1 এর মধ্যে যে আমাদের একটা ফলস ব্রেক হচ্ছিল, যদি এটা ট্রেন্ডের দিকে হওয়ার সম্ভাবনা ছিল, বাট তবু আমরা দেখতে পারলাম এখানের মধ্যে যে এটা বারবারই ফলস ব্রেক হচ্ছে H1 এ। এই যে আমি টিক মার্ক দিয়ে দিলাম, দেখেন এখানের মধ্যে কিন্তু ফলস ব্রেক হচ্ছে, মানে ট্রেন্ডের দিকে ফলস ব্রেক হচ্ছে। চিন্তা করেন জিনিসটা। সো যখন আমরা এখানে একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবার দেখলাম, তাহলে বুঝতে পারলাম যে H1 এ আমাদের আর চার্টটা দেখে লাভ নেই। আমাদের যদি পারফেক্টলি একটা চার্ট দেখতে হয়, বা আমরা যদি এইসব নয়েজ গুলা থেকে আমরা নিজেকে মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই H1 এ দেখতে হবে, H4 এ দেখতে হবে। তো একই চার্ট আমরা আবার H4 এ যখন দেখলাম, তখন দেখি এগুলো আসলে সবগুলো রিজেকশন, এবং রিজেকশনের পর এই যে 20 EM এ ক্যারিতে আমরা সুন্দর করে একটা ব্রেকআউট পেলাম। ব্রেকআউট পাওয়ার পর কিন্তু আমরা সুন্দর করে একটা ট্রেড পেয়ে গেলাম, ওই যে 20 EM এ ক্যারি। চিন্তা করেন, মানে ওভারঅল গ্লোবালি যে একটা চিন্তা ভাবনা, যে চারিদিক থেকে যে চিন্তা ভাবনা, আপনাকে অবশ্যই চারিদিক থেকে চিন্তা ভাবনা করতে হবে। বিকজ মার্কেট কিন্তু আপনাকে চারিদিক থেকে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে প্রফিট গুলো দেয়। কথাটা মনে রাখবেন, একটা ডাক্তার যখন সার্জারি করে, একটা ডাক্তার যখন সার্জারি করতে যায়, এমন হতে পারে মানুষটার শরীরটা কাটার পর সে অন্য আরেকটা ডিসঅর্ডার বা কোনো কিছু একটা দেখলো, তাকে কিন্তু ওইটার জন্য প্রিপেয়ার থাকতে হয়। ইন দ্যাট কেস আপনাকেও কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। যেমন আমাদের পরীক্ষার আগে শুধু 4-5টা প্রশ্ন পড়ে গেলে কিন্তু হয় না, আমাদের আশেপাশের প্রশ্নগুলো পড়ে যেতে হয়। কারণ 4-5টা প্রশ্নের মধ্যে যদি আমাদের কমন না আসে, আশেপাশের প্রশ্নগুলোর থেকে যদি আমরা বানিয়ে কিছু একটা লিখে দিতে পারি, তাও কিন্তু আমাদের কিছু মার্কস আসে। ঠিক একইভাবে যে প্রি ব্রেকআউটের একটা কথা বললাম, 20 EM এ ক্যারি, ওইটা কিন্তু এখানের মধ্যে চলে আসছে ইন আ ফলস ব্রেক এক্সাম্পল। আমি জিনিসটা বুঝতে পারতেছেন যে যদি H1 এ কোন একটা ফলস ব্রেক, অতিরিক্ত ভাবে ফলস ব্রেক দেখেন, ওইটাকে রিজেকশন আকারে যদি আপনি আবার যদি এখানের মধ্যে বেশি নয়েজ দেখতে পান, সেক্ষেত্রে হায়ার টাইম ফ্রেমে চলে যাবেন, যেন আপনি একটু নয়েজটার থেকে বাঁচতে পারেন। ঠিক আছে, এবং মার্কেট ফ্লোর সাথে যাওয়ার চেষ্টা করবেন। হোয়াট ইজ মার্কেট ফ্লো? একটা জিনিস হচ্ছে আপনার স্টপ লস হিট করার রেশিওটা কিন্তু অনেক হাই থাকে। যদিও বা একটা জিনিস হচ্ছে মার্কেট কিন্তু আপনাকে সবসময় ট্রিক করার চেষ্টা করে। যদিও বা আমাদের এমএফএক্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের স্টপ লসটা একটু কম হিট করে, বিকজ দে নো আ লট অফ থিংস, বাট উই নিড টু বি প্রিপেয়ার ফর আওয়ার সেলফ অ্যাজ ওয়েল। তো এই জন্য অ্যাকচুয়ালি আমাদের মার্কেট প্রাইসের যে রিয়াকশন গুলা, ওভারঅল প্রত্যেকটা এরিয়াতে যে রিয়াকশন গুলো হয়, ওই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা ফলস ব্রেকের যে টেকনিকটা আমরা একটু আগে দেখলাম, যে লো মোমেন্টাম, হাই মোমেন্টাম, এবং যে অল্প করে একটু ব্রেকআউট, তারপর আমরা আবার এখানে দেখতে পেলাম যে ফর এন এক্সাম্পল যে এই লোয়ার টাইম ফ্রেমে যদি বেশি বেশি ফলস ব্রেক হয়, আমরা হায়ার টাইম ফ্রেমে যেতে পারি। এরপরে আমরা আবার যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফলস ব্রেকআউট যদি হয়ে যায়, এখানে যেটা আমরা মোমেন্টামের মধ্যে দেখছি, যে এরকম যদি একটা ফলস ব্রেক দেখি আবার ভিতরে চলে আসে লেভেলে, তার মানে হচ্ছে ওই সাইডে কিন্তু ওইদিকে কিন্তু মার্কেট আর যাবে না, যে যেদিকে ফলস ব্রেক হয়েছে, যে এদিকে এখন ব্রেকআউট হয়ে গেছে মার্কেট, কিন্তু আবার ভিতরে চলে আসছে, তার মানে হচ্ছে মার্কেট আর ওই সাইডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আবার মার্কেট যদি লেভেলের ভিতরে চলে আসে, তার মানে হচ্ছে অবশ্যই মার্কেট আবার যে লেভেলের ভিতর ঢুকে গেছে, এবং অপোজিট সাইডে ফলস ব্রেক হওয়ার কারণে এখন যে সাইডে ঢুকে গেছে ওই সাইডে আবার মার্কেট প্রসিড করবে। এন্ড দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। Okay, right now I am exhausted over 1 hour. Okay, so এটাই হচ্ছে মেইনলি ফলস ব্রেকের কাহিনী। সো ফলস ব্রেক যদিও আমরা এটাকে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে সবসময় ধরে থাকি, বাট এটার থেকে কিভাবে অ্যাডভান্টেজ নেওয়া যায় এই জিনিসটা আমরা দেখলাম। যেটা ফার্স্ট থিং হচ্ছে, আমরা একটু রিভাইজ করি, যে ফার্স্ট থিং হচ্ছে ওভারল্যাপিং, সেকেন্ড থিং হচ্ছে যে ব্রেকআউট হবে, কিন্তু ছোটখাটো আকারে ব্রেকআউট হবে, ক্যান্ডেলের বডি অত বেশি ক্রস করবে না লেভেলটাকে। থার্ড যে জিনিসটা হচ্ছে, যদি ফলস ব্রেক হয়ে যায়, মার্কেট আবার যেদিকে ঢুকে যাবে ওই দিকে কন্টিনিউ করবে,
দ্যাট ইজ কোয়াইট ট্রু, মানে এটা হবে, ইটস লাইক 90%, 95%, ম্যান 95% এদিকেই হবে। ঠিক আছে, যেটা ব্রেকআউট হলো বুলের দিকে কিন্তু আবার ঢুকে গেছে লেভেলের ভিতরে, তার মানে হচ্ছে এটা সেলের দিকে যাবে। দেখেন সেলের দিকে গেল, রিট্রেসমেন্ট হলো, এবং এত বড় একটা ক্যান্ডেল সেলের দিকে গেল, আবার রিট্রেস আবার গেল। সো ইটস আ ম্যাসিভ থিং। তো ফলস ব্রেক থেকে কিন্তু আমরা অ্যাডভান্টেজ এখানে বের করতে পারছি। ওকে, সো অবশ্যই কয়েনের অপোজিট সাইডের জন্য সবসময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, এবং কোনো দিক দিয়ে যদি আমরা দেখি যে ট্রেন্ডের দিকে ফলস ব্রেক হচ্ছে কাউন্টারের তুলনায়, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। এরকম হতে পারে, যেটা আমরা এখানে এক্সাম্পলে দেখলাম যে ট্রেন্ডের দিকেও মাঝে মাঝে ফলস ব্রেক হয়। সো মার্কেট সবসময় আপনাকে ট্রিক করার চেষ্টা করে, এবং আমাদের সাইকোলজিটাকে ওইরকম রাখতে হবে যে দেয়ার উইল বি সাম ট্রেডস হুইচ উইল বি গেটিং ইন লস, বাট ওই সব ট্রেড গুলাকে আপনি যদি লো মানি ম্যানেজমেন্ট দিয়ে ট্রিক করতে পারেন, ইউ উইল বি দ্য উইনার। ফর এন এক্সাম্পল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে ট্রেন্ডের দিকে বারবার ফলস ব্রেকআউট হচ্ছে, তার মানে কাউন্টারও হতে পারতো। ঠিক আছে, এই যে কাউন্টার হয়ে আবার কিন্তু নিচে চলে আসছে, এখানে যতবারই ফলস ব্রেক করছে, ফলস ব্রেক করার পর কিন্তু অনেক দূর কিন্তু সেলে আসছে, যেটা আমি একটু আগে এখানে বললাম যে এই জায়গাটাতে যে অপোজিট সাইডে গিয়ে কিন্তু ভালোই নামে। এখানে কিন্তু একই জিনিসটাই হয়েছে যে অপোজিট সাইডে গিয়ে কিন্তু ভালোই নেমেছে, কিন্তু পরে আমরা দেখলাম যে এখান থেকে আমরা একটা প্রফিট নিলাম, ভালো কথা। এরপর আমরা আবার দেখলাম যে এখানে গিয়ে আবার সেট আপ গুলো দেখছি, কিন্তু তাও দেখছি যে না, এটা 20 কে ভায়োলেট করতে পারছে না বা নামতে পারছে না। তখন আমরা ট্রেডটার থেকে বের হয়ে গেলাম। তখন আমাদের মাথায় কি আসতেছে যে এখন এটা তো 20 ক্যারি হয়ে এটা ব্রেকআউট হতে পারে, তাহলে কি করবো আমরা? ঠিক আছে, আমরা ছোটখাটো একটা লস করলাম, তাহলে আমরা আবার একটা বুলিশ সেট আপ ধরি, যে দেখি 20 কে কতক্ষণ ধরে ক্যারি করে। আমরা একটু ওয়েট করলাম, দেখলাম ব্রেক হচ্ছে, আবার 20 ক্যারি করতেছে, গুড, আমরা এখন এখান থেকে একটা বাই দিব, বাই দেওয়ার পর আমরা ক্যারি করবো এটা। ঠিক আছে, যদি আমরা প্রি ব্রেকআউটের চিন্তা করি, ঠিক আছে, প্রি ব্রেকআউট আমরা ট্রেডটা ধরতে পারিনি, ওকে কি করব? তাহলে ওয়েট করব, ওয়েট করে গিয়ে আস্তে আস্তে মার্কেটটা আবার যখন নিচে নেমে একই জায়গা থেকে রিটেস্ট করছে, যেখানে অলরেডি অনেকবার ফলস ব্রেক এবং মার্কেট স্টল করতেছিল, যেটা H4 এ অনেকবার রিজেক্ট হয়েছে, ওইখান থেকে আমরা একটা সুন্দর একটা সেট আপ পেলাম। এখন আমরা কি করবো? এখন আমরা একটা বাই দিব, কোথায়? নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট পর্যন্ত। নেক্সট টার্গেট কোথায়? এখানে। ওকে, বাই, স্টপ লস নিচে। ওকে, মার্কেট যাচ্ছে যাচ্ছে, অনেক সময় লাগছে, নো প্রবলেম এট অল, সময় নেক, এরপরে যে আমাদের টেক প্রফিট হিট। সো কি এখানে আমরা কি জিনিসটা বুঝতে পারছি? যে মার্কেটে যত কিছুই হোক, ইউ নিড টু গো উইথ দ্য মার্কেট ফ্লো। এবং যদি এমন কিছু একটা দেখা যায় যে ইফ 2 or more false break found in an area, যেটা কাউন্টার ট্রেন্ডে হয়েছিল, দ্যাট মিনস যে ট্রেন্ডের প্লেয়াররা অলরেডি মার্কেটে আছে এবং আবার ট্রেন্ডটা কন্টিনিউ করার চান্স অ্যাবাউট 90%। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সেল ট্রেন্ডের এরিয়া ট্রেড ছিল বা পেয়ার ছিল, একটা অনেক বড় একটা সেলের। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে অলরেডি কিন্তু একবার টাচ করেছে, ভালো কথা। এরপরে গিয়ে দেখলাম ওই যে একটু আগে যেটা বললাম যে ফলস ব্রেক হয়েছে কাউন্টারের দিকে, যেটার হওয়ার পসিবিলিটি সবসময় বেশি থাকে। এটার মানে হচ্ছে যে ট্রেন্ডের প্লেয়াররা সবসময় এখানে আছে, যে সবাই সেল করার জন্য। তো যখন আমরা দেখবো যে একটা এরিয়া বা রেজিস্ট্যান্সে গিয়ে বারবার এরকম ফলস ব্রেক হচ্ছে, তার মানে হচ্ছে কি, মার্কেটে এখনো ট্রেন্ডি প্লেয়াররা এখনো আছে, সেলার্সরা এখনো আছে, এবং সেলার্সরা মার্কেটে এখনো পুশ করছে যেন প্রাইসটা নিচে যায়, এবং প্রাইসটা যেন আরো নিচে গিয়ে যেন আমাদের ট্রেন্ডের দিকে আবার ট্রেন্ড ধরতে পারে। ঠিক আছে, সো ফলস ব্রেক হওয়ার মানেই হচ্ছে, যদি কাউন্টার সাইডে ফলস ব্রেক হয়, তার মানে হচ্ছে ট্রেন্ডের প্লেয়াররা আবার প্লে করা শুরু করে দিচ্ছে, এবং উই হ্যাভ আ হায়ার চান্স টু গেট আ গুড অ্যামাউন্ট অফ প্রফিট উইথ দ্য ট্রেন্ডি প্লেয়ার্স, উইথ দ্য ট্রেন্ড মার্কেট। সো ফলস ব্রেককে আমরা ডিসঅ্যাডভান্টেজ হিসাবে না দেখে আমরা যদি অ্যাডভান্টেজ হিসাবে দেখি, তাহলে কিন্তু ইটস লাইক ইটস আ ম্যাজিক থিং। আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি, বিকজ অনেকের হয়তো বা কনফিউজ থাকতে পারে। এই জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। সেল ট্রেন্ড আস্তে আস্তে সেলের দিকে যাচ্ছে, বাউন্স ব্যাক করছে, রেজিস্ট্যান্স থেকে আবার রিজেকশন করলো, ভালো কথা, এখানে পর্যন্ত কোনো সমস্যা নেই, এবং মার্কেট এখানে স্টল করে করে আবার ব্রেকআউট করার চেষ্টা। সেল ট্রেন্ড বাইয়ের দিকে ব্রেকআউট করছে, তার মানে হচ্ছে কাউন্টার, কিন্তু ব্রেকআউট করে আবার ঢুকে যাচ্ছে, ব্রেকআউট করে আবার ঢুকে যাচ্ছে, বারবার ফলস ব্রেক, তার মানে আমাদেরকে এটাই মার্কেট বোঝাচ্ছে, যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়ে গেছে, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস মার্কেট সেলে যাবে, কারণ ট্রেন্ডের প্লেয়াররা এটাকে বারবার পুশ করছে একই রেজিস্ট্যান্স থেকে, এবং বারবার ফলস ব্রেক হয়েছে। ফলস ব্রেক, নর্মাল রিজেকশন, একটা কথা বলে রাখি, রিজেকশন এক কথা, ফলস ব্রেক আরেক কথা। রিজেকশন থেকে কিন্তু ফলস ব্রেকের পাওয়ারটা বেশি থাকে, এবং
কারণ এটা নেক্সট টাইম ফ্রেমে রিজেকশন হয়। কারণ আমরা সবসময় বলি যে আমরা একটু হায়ার টাইম ফ্রেমকে প্রাধান্যটা বেশি দিব। তো এখানে যেটা ফলস ব্রেক, এটা আগামী টাইম ফ্রেমে বা হায়ার টাইম ফ্রেমে এটা রিজেকশন, ঠিক না? সো এখানে যেটা রিজেকশন, এটা লো টাইম ফ্রেমে ফলস ব্রেক। সো আমরা লোয়ার টাইম ফ্রেমকে বেশি প্রাধান্য দিব নাকি হায়ার টাইম ফ্রেমকে বেশি প্রাধান্য দিব? অবশ্যই আমরা হায়ার টাইম ফ্রেমকে বেশি প্রাধান্য দিব। সো এই টাইম ফ্রেমে যখন এটা ফলস ব্রেক হয়েছে, তার মানে ডেইলি ক্যান্ডেলে এটা H4 ছিল, তো ডেইলিতে এটা অবশ্যই একটা রিজেকশন হয়ে গেছে ফ্রম আ ভেরি গুড ইভেন্ট লেভেল। সো ইটস এ গুড ট্রেড। আপনি লোয়ার টাইম ফ্রেমে ফলস ব্রেক দেখে একটা খুব ভালো ট্রেডে ঢুকে গেছেন। সো অনেক টেকনিক্যাল ব্যাপারে আমরা আলোচনা করলাম। ইটস বিন অ্যাবাউট 70 মিনিটস এবং এই ভিডিওটা অনেকবার রিটেক করার পর অ্যাকচুয়ালি আপনাদের কাছে এখন গেল। সো মাই মাউথ ইজ কাইন্ড অফ আই এম হ্যাভিং সাম পেইন ইন মাই মাউথ জ। সো থ্যাংকস ফর বিং উইথ MFX. দেয়ার আর লট অফ ভিডিওস কামিং আপ। অ্যান্ড আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই help@mfxcenter.net আমাকে মেল করতে পারেন। আপনারা আমাদের মেম্বার্স এরিয়াতে আস্ক আস যে ট্যাবটা আছে, ওই আস্ক আস ট্যাবের মধ্যে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে আপনাদের কোয়েশ্চেনটা ওখানে লিখতে পারেন। অথবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জেনারেল ফোরামে একটা নতুন টপিক ক্রিয়েট করে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন উইথ অ্যান ইমেজ দিলে আমার জিনিসটা বুঝতে সহজ হয়। আর আপনি যদি আমাদের চিফ অ্যানালিস্ট মানে আমার সাথে যদি কথা বলতে চান, অবশ্যই আপনি কমিউনিকেট করতে পারেন আমাদের মেম্বার্স এরিয়ার যে চ্যাট বক্সটা আছে, যেটা ফোরাম ট্যাবের মধ্যে আছে। ফোরামের মধ্যে ক্লিক করলে আপনার স্ক্রিনের ডান সাইডের নিচে দেখতে পারবেন যে আপনার একটা চ্যাট বক্স আছে ফেসবুকের মতন। ওই চ্যাট বক্সের মধ্যে ক্লিক করে MFX মেম্বার্স চ্যাটের মধ্যে ক্লিক করলে আপনি ওখানে সবগুলো মেম্বার্সরা কতটুকু কথা বলছে, অথবা আপনি যদি চান পার্সোনালি আমার সাথে কথা বলতে, ওখানে আমার নামের উপরে ক্লিক করলেই পার্সোনাল একটা চ্যাট বক্স ওপেন হবে, আপনি আমার সাথে পার্সোনালি ওখানে কথা বলতে পারবেন। সো ইটস বিন আ মাস্টার লেসন। আই হোপ প্রতি মাসে এরকম একটা মাস্টার লেসন আপনাদেরকে অনেক হেল্প করে আপনাদের যে নলেজটাকে আরো বিল্ড আপ করার জন্য। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমি আছি, আমাকে অবশ্যই নক করবেন, আদার দেন স্যাটারডে এন্ড সানডে অফকোর্স। আর সবসময় ভালো থাকবেন, ইনশাল্লাহ প্রফিট করবেন, এবং MFX কে আপনারা আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভ, কলিগ সবার সাথে শেয়ার করবেন, যেন আমরাও একটা বড় কমিউনিটিতে পরিণত হতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, এবং সবাই যেন একটা ভালো প্রফিট এই মার্কেট থেকে বের করতে পারে অবশ্যই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MFX এর সাথে থাকবেন, এবং MFX এর দেখানো ওয়েতে সবসময় ফলো করবেন। অন্যান্য ইন্ডিকেটর, অন্যান্য সিস্টেমস আর দেখার টোটালি দরকার নাই ইফ ইউ আর গেটিং প্রফিট উইথ MFX স্টাইল। ওকে, সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর বিং উইথ MFX.